তাহলে আমাদের সংবিধান 2 এর ক্লাসে সবাইকে স্বাগতম। তাহলে গত ক্লাসের মতো আজকের ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা যদি মনোযোগ দিয়ে থাকি তাহলে হচ্ছে আমাদের এখানে পড়াটা কাভার হয়ে যাবে। তো আশা করব হচ্ছে সবাই সভ্যতা ভব্যতা বজায় রাখবে, অযাচিত রিয়্যাক্ট কমেন্ট করে কাউকে আমরা ডিস্টার্ব করব না। আমরা সংবিধান পড়ছি, আমরা প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে যাচ্ছি, ক্যাডার হতে যাচ্ছি, আমাদের এটা বজায় রাখতে হবে। তাহলে আজকে হচ্ছে আমার তৃতীয় অধ্যায়, যেখানে হচ্ছে মৌলিক অধিকার নিয়ে কথা হবে, 26 থেকে 47-এর ক। হ্যাঁ। আহ, এখানে এই যে অধ্যায়টা, এখানে 26 থেকে 47 টোটাল 22টা অনুচ্ছেদ আছে। হ্যাঁ। এখন আমি দেখলাম হচ্ছে এমসিকিউ ডিসকাশন একজন মনে হয় কমেন্ট করেছিল যে তৃতীয় অধ্যায়ে আহ 22টা অনুচ্ছেদ আছে। আমি গত ক্লাসে বলছি, আবার বইয়ের মধ্যে হয়তো মৌলিক অধিকারে 22টা অনুচ্ছেদ আছে, যে এখন তৃতীয় অধ্যায়টাই হচ্ছে গিয়ে মৌলিক অধিকার নিয়ে কথাবার্তা, এই কারণে এখানে অনুচ্ছেদ সংখ্যা 22টা। হ্যাঁ। তবে আমার মৌলিক অধিকারের কথা বলা হয়েছে হচ্ছে এখানে আমার 17টা। তো এবার আসি আমরা হচ্ছে আজকের মৌলিক অধিকার নিয়ে কথাবার্তায়। তো 26 নাম্বার হচ্ছে কি, যে আমার মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল। হ্যাঁ। তো এইটা ডিরেক্ট অসামঞ্জস্য, এভাবে মানে বানানটা সংবিধানেই লাগছে, এই কারণে আমি এটা চেঞ্জ করি নাই, যেহেতু একদম অথেন্টিক ডকুমেন্ট থেকে নেওয়া। তো এখানে এটা মুখস্থ করার জিনিস না, এখানে জাস্ট প্রথমেই তারা বলে দিছে যে আমার মৌলিক অধিকার যেগুলো বর্ণনা করা আছে সংবিধানের মধ্যে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন কোনো আইন যদি এমন হয় যেটা মৌলিক অধিকারের সঙ্গে কনফ্লিক্ট করতেছে, অ্যালাইন করতেছে না, মৌলিক যে আমরা অধিকারের কথা বলছি সেটাকে ক্ষুণ্ণ করতেছে, তাহলে সেই আইনটা হচ্ছে বাতিল হয়ে যাবে, অথবা ওই আইনের যে অংশটা মৌলিক অধিকারের সাথে কনফ্লিক্ট করে ওটা বাতিল হবে। এটা হচ্ছে 26 নম্বরের শুরুতেই তারা ডিসক্লেমার দিয়ে দিচ্ছে। আইনের সমতা, ধর্মের বৈষম্য, নিয়োগে সমতা, খেতাবগুলো নিষিদ্ধ। আইনের আশ্রয়ে জীবনের রক্ষণ, গ্রেফতার ও আটকে জবরদস্ত এইমন, বিচারেই রক্ষণ। তাহলে প্রথমেই হচ্ছে ছন্দ: আইনের সমতা, ধর্মের বৈষম্য, নিয়োগের সমতা, খেতাবগুলো নিষিদ্ধ। আইনের আশ্রয়ে জীবনের রক্ষণ, গ্রেফতার ও আটকে জবরদস্ত এইমন, বিচারেই রক্ষণ। তাহলে প্রথমে আসি আমরা এই চারটাতে: আইনের সমতা, ধর্মের বৈষম্য, নিয়োগের সমতা, খেতাবগুলো নিষিদ্ধ। তাহলে আইনের দৃষ্টিতে সমতা 27 নম্বর। 28 নম্বর হচ্ছে ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য করা যাবে না। 29 নম্বর সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। আর 30 নম্বরে বলছে বিদেশি যে কোনো খেতাব বা পুরস্কার গ্রহণ করতে চাইলে রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে। আমরা ডিটেলে আসি। খুব গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ: আইনের দৃষ্টিতে সমতা। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। আমার আইনির ব্যাপার যখন আসবে, আমরা সবাই সমান। এখানে রাষ্ট্রপতি যেমন সমান, আমার করাইল বস্তিতে থাকা বৃদ্ধা মহিলাটাও সমান। এখানে আমি কোনো বৈষম্য করতে পারবো না। আইনের দৃষ্টিতে সবাই কি থাকবে? সমান থাকবে। আইনের সমান আশ্রয় লাভের অধিকারী হবে তারা। আইনের দৃষ্টিতে সমতা, 27 নম্বর অনুচ্ছেদ। 28 নম্বর ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। রাষ্ট্র কাউকে বৈষম্য প্রদর্শন করতে পারবে না ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ বা জন্মস্থানের কারণে। আমি অমুক ধর্ম থেকে আছি বলে হচ্ছে আমি এখানে ইনক্লুড হতে পারবো না, আমি অমুক গোষ্ঠীর, আমার বর্ণ এরকম, আমি নারী বা পুরুষ, আমার অমুক জায়গায় জন্ম, এই কারণে আমি জব পাবো না, এটা হবে না। রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করতে পারবে না। রাষ্ট্র গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবে। এটা হচ্ছে 28 নম্বরে বলছে, 28-এর 2-এ। রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবে। এটা সমান। তাহলে পরীক্ষায় আসতে পারে যে নারী পুরুষের সমান অধিকার লাভ করবে, এটা কত নাম্বার অনুচ্ছেদ? এটা হচ্ছে 28-এর 2 নম্বর অনুচ্ছেদ। এবং হচ্ছে গিয়ে আমি কাউকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যাপারে অথবা কোনো বিশ্রাম স্থান অথবা কোনো জায়গায় ভর্তির ব্যাপারে আমি কাউকে বাধ্যবাধকতা আমি দিতে পারবো না। তবে 28-এর 4-এ বলছে যে আমার এমন যদি হয় যে আমার সমাজের অনগ্রসর কোনো অংশ, হ্যাঁ, যে সমাজের সুবিধা বঞ্চিত কাউকে আমি মেইন স্ট্রিমে আনতে চাচ্ছি, অথবা হচ্ছে আমার কোনো নারী অথবা শিশু অথবা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ কাউকে, সে তো ফিজিক্যালি চ্যালেঞ্জ অথবা সে একটু পিছিয়ে পড়া, তাকে সুবিধা দেওয়ার জন্য যদি আমি কোনো স্টেপ নিই, আবার এইটা বলা যাবে না যে আমার তো 28-এর 2-এ বলছে যে সবাই সমান, অথবা আমার 27-এ বলছে সবাই সমান আইনের দৃষ্টিতে। হ্যাঁ। তো এইটা
আবার ডিসক্লেমার দিয়ে দিছে যে হ্যাঁ ঠিক আছে, আমার সব জায়গায় নারী পুরুষ সমান অধিকার লাভ করবে, কিন্তু নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। মানে তোমার যত তুমি শর্ত দাও, আমি যদি কাউকে বিশেষ সুবিধা দিতে চাই তার পিছিয়ে পড়ার কারণে, এটাকে তুমি আবার বাধা দিতে পারবে না, এটা ওর অধিকার। 29 নম্বর আমরা বলছি সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতার কথা, যে প্রজাতন্ত্রে কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে। কেবলমাত্র ধর্মগোষ্ঠই কাল আগে গত ইয়ের অনুচ্ছেদের মতোই, যে কোনো কারণে আমি বৈষম্য তাকে প্রদর্শন করতে পারবো না। তাহলে 29 নম্বরে কি বলছে, আমার সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা। তাহলে 27 নম্বর ছিল আইনের দৃষ্টিতে সমতা, 28-এর 2 ছিল হচ্ছে নারী পুরুষের সমান অধিকার লাভ করবে, 29 নম্বরে বলা হলো সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা। 30 নম্বর খুব ইন্টারেস্টিং, রাষ্ট্রপতির পূর্বানুমোদন ব্যতীত কোনো নাগরিক কোনো বিদেশি রাষ্ট্রের নিকট হইতে কোনো খেতাব, সম্মান, পুরস্কার বা ভূষণ গ্রহণ করিবেন না। তাহলে এখন এখানে যদি আমাদের কেউ নোবেল পুরস্কার পায়, ধরলাম মালিহা নোবেল পেল, এখন মালিহা যদি নোবেল পুরস্কার পেতে চায় তাহলে সেক্ষেত্রে তার রাষ্ট্রপতির অনুমোদন লাগবে আগে, সে গ্রহণ করতে চাইলে এটা। হ্যাঁ, যে কোনো বিদেশি পুরস্কার বা খেতাব গ্রহণ, এগুলো রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া পারা যাবে না, প্রেসিডেন্টের পারমিশন লাগবে। এখন এটা প্রশ্ন আসতে পারে যে এটা কেন বা এখানে ইনক্লুড করছে। সো এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আমরা ব্রিটিশ আমলে দেখতাম যে ব্রিটিশরা বিভিন্ন মানুষকে হচ্ছে উপাধি দিত, খেতাব দিত। আমরা রায় বাহাদুর, খান বাহাদুর, জমিদার বাহাদুর, এরকম বিভিন্ন উপাধি দেখতাম না? এই উপাধিগুলো দিয়ে তারা ওই মানুষগুলোকে হাতের কাছে নিয়ে আসতো এবং তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের সুবিধা আদায় করতো, যেটা ওভারঅল রাষ্ট্রের জন্য বা সমাজের জন্য ভালো ছিল না। তো এইটার এক্সপ্লেনেশনটা অনেকে এই দৃষ্টিকোণ থেকে দেয় যে আমার কোনো বিদেশি রাষ্ট্র থেকে যদি আমাকে কোনো খেতাব দেয়, আমার হাই চান্স আছে আমি ওই রাষ্ট্রের প্রতি হচ্ছে একটু দুর্বল হয়ে যাব, তাকে কোনো এক্সট্রা বেনিফিট দেওয়ার চেষ্টা করব। এই কারণে বলা হচ্ছে যে তোমাকে যদি কোনো বিদেশি রাষ্ট্র খেতাব দেয়, পুরস্কার দেয়, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে ইনফর্ম করতে হবে রাষ্ট্রপতিকে, উনি অনুমোদন করবে, তখন তুমি নিবা। তাহলে 30 নম্বরে এটাই বলছে যে আমি যদি কোনো রাষ্ট্রর কাছ থেকে খেতাব, সম্মান বা পুরস্কার পাই তাহলে সেক্ষেত্রে আমার রাষ্ট্রপতির অনুমোদন লাগবে। আইনের আশ্রয়ে জীবনের রক্ষণ, গ্রেপ্তার ও আটকে জবরদস্ত এমন বিচারেই রক্ষণ। তাহলে প্রথমে আসে হচ্ছে 31 নম্বর, আইনের আশ্রয় লাভের অধিকার। তাহলে আমার সবার আইনের আশ্রয় লাভের অধিকার আছে। আমরা 27 নম্বরে দেখছিলাম আইনের দৃষ্টিতে সমতা, সালে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। এটার কাছাকাছি একটা অনুচ্ছেদ 31 নম্বরটা, সে আইনের আশ্রয় লাভ করতে পারবে। আমি বাংলাদেশের নাগরিক, যে কোনো জায়গায় আমি অবস্থান করি না কেন, সাময়িকভাবে হয়তো অবস্থান করছি, কিন্তু আমার আইন অনুযায়ী আমাকে হচ্ছে রাষ্ট্র কি করবে, সে আমাকে সাপোর্ট করবে, আমার আইনে আশ্রয় লাভের অধিকার আছে। তুমি চাইলে হচ্ছে আমাকে আটকে রাখলা, এই সুযোগ নাই, আমাকে আইনের আশ্রয় লাভ করার সুযোগ দিতে হবে। এটা বলছে আমার 31 নম্বরে। 32 নম্বর, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ। তাহলে আইন অনুযায়ী ব্যতীত জীবন এবং ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। মানে তোমার এমন হতে পারে যে আমার নামে হয়তো মামলা আছে, তুমি আমাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করলে, আমি দেশের বাইরে যেতে পারতেছি না। বাট এমন যদি হয় আমার নামে কোনো কিছু আইনি কোনো ঝামেলা নাই, এখন পুলিশ এসে হচ্ছে আমাকে গুতাচ্ছে, ডিস্টার্ব করতেছে, আমাকে বাইরে যেতে দিচ্ছে না, তাহলে তুমি এটা পারবা না। এটা 32 নম্বরে বলা হচ্ছে জীবন এবং ব্যক্তি স্বাধীনতার রক্ষণ নিয়ে। 33 নম্বর, গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। পুলিশ যদি কোনো ব্যক্তিকে গ্রেফতার করে, প্রথম কথা হচ্ছে সেই গ্রেফতারের জন্য সুষ্ঠু কারণ থাকতে হবে। কারণ না জানাই, প্রপার ডকুমেন্টেশন ছাড়া কাউকে আটকায় রাখা যাবে না। এবং যাকে আমি আটক করছি তাকে সুযোগ দিতে হবে তার লয়ারের সাথে কথা বলার, পরামর্শ করার, তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার। মানে আমাকে যে তুমি গ্রেফতার করছো, আমার কথাও শুনতে হবে তোমাকে। এবং কাউকে গ্রেফতারের পর 24 ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের সামনে নিতে হবে। ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া আমি কাউকে ধরে 10 দিন রেখে দিলাম, কেউ জানলো না, এটা হবে না। সংবিধান বলছে তোমাকে 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে গ্রেফতারের।
তাহলে এখান থেকে আমরা এই যে 24 ঘন্টা, এই টার্মটা মনে রাখতে পারি যে হ্যাঁ, আমার 24 ঘন্টার মধ্যে হচ্ছে থাকার কথা বলা হয়েছে, রাখার কথা। অর্ণব, হাত পকেটে ঢুকাই ফেলো, হ্যাঁ। তাহলে 33 নম্বর এটা গেল। 34 নম্বরে বলছে যে জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ, জোর করে কাউকে কিছু করানো যাবে না, তাহলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। এখন হচ্ছে গিয়ে আমাদের পিটুয়ে বাসী যদি বলে যে ভাই আপনারা রেগুলার পরীক্ষা নিচ্ছেন, জোর করে পরীক্ষা দেওয়া হচ্ছেন আমাদের, হ্যাঁ, তাহলে কিন্তু এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ, হ্যাঁ। এটা কিন্তু আবার করা যাবে না, ঠিক আছে, কারণ তোমাদের এটা করতে হবে জবরদস্তি শ্রম। এখন এই আবার আইনটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না? আমরা দেখি না যে যারা ফৌজদারি অপরাধ করে তাদেরকে কি করে, তাদেরকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে না? সশ্রম মানে কি? সশ্রম মানে হচ্ছে তোমাকে ভাই কাজ করতে হবে, এটা তুমি বাধ্য কাজ করতে। তাহলে তুমি আবার ওই অপরাধী বলতে পারবে না যে আমার 34 নম্বরে তো বলছে জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, তাহলে কেন হবে না? তুমি যেহেতু কারাগারে দণ্ডিত, তোমাকে হচ্ছে কাজটা করতে হবে। আবার জনগণের স্বার্থে কোনো কাজ করা হচ্ছে, তখন তোমাকে এটা করতে হবে, শ্রম। তাহলে 34 নম্বর হচ্ছে জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। 35 নম্বর বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ, একদম মুখস্থ করতে হবে না, মেইন অ্যাসেন্সটা বলি। এটা হচ্ছে গিয়ে যে এক অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার সোপর্দ বা দণ্ডিত করা যাবে না। ধরো কেউ একটা চুরি করলো, তার নামে 10টা মামলা হয়েছে, ভিন্ন ভিন্ন মানুষ 10টা মামলা করছে। এখন অপরাধ একটাই, তুমি ওই ব্যক্তিরে 10টা মামলায় 10 বছর করে কারাদণ্ড দিলা। এমন না যে সে 10 গুণ 10 100 বছর কারাদণ্ড দণ্ডিত হবে, সে একই অপরাধের জন্য তুমি তাকে একাধিকবার তুমি দোষী সাব্যস্ত করে দণ্ড দিতে পারবা না। আবার কাউকে আমি নির্যাতন করে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করতে পারবো না। তাহলে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাইবে না। আমি কারো পিছনে ডিম দিতে পারবো না, এটা আমার 35 নম্বরে বলা আছে। এরপর চশমা সংবাদ, এটা খুব গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। তাহলে চশমা সংবাদ 36 থেকে 39, তাহলে সমা সং বাক। দিয়ে চলাফেরার স্বাধীনতা, চ। দিয়ে সমাবেশের স্বাধীনতা, দিয়ে সংগঠনের স্বাধীনতা, বাক স্বাধীনতা। তাহলে চশমা সংবাদ কি? এটা প্রথম কথা হচ্ছে চলাফেরার স্বাধীনতা। আমি ভাই বাংলাদেশের নাগরিক, আমি কি কুষ্টিয়া যাই, আমি কি টেকনাফ যাই, আমি তেঁতুলিয়া যাই, আমাকে কোনো কিছু করতে পারবা না। আমি কোথায় যাব, কোথায় বাসা নিব, কোথায় বসতি স্থাপন করব, আমাকে তুমি বাধ্য করতে পারবে না। আমার সব জায়গায় চলাফেরার স্বাধীনতা আছে। তাহলে 36 নম্বর চলাফেরার স্বাধীনতা গুরুত্বপূর্ণ। 37 নম্বর সমাবেশের স্বাধীনতা। আমি যদি অনৈতিকভাবে হচ্ছে কোনো কিছু না করি, আমার যদি আইনসিদ্ধভাবে হয়, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নষ্ট না করি, তাহলে আমার সমাবেশের স্বাধীনতা আছে। আমি জনসভা করতে পারি, আমি মিছিল বের করতে পারি, শোভাযাত্রা বের করতে পারি শান্তিপূর্ণভাবে, আমার যদি জনবিরোধী কিছু না হয়, এটা আমার অধিকার। 37 নম্বরে বলা আছে। 38 নম্বর সংগঠনের স্বাধীনতা। আমি চাইলে সংগঠন তৈরি করতে পারি, কোনো যদি আমি কোনো গ্যাঞ্জাম না করি, আমার যদি সামাজিক সম্প্রীতি, ধর্মীয় বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়, আইনিভাবে সবগুলো ঠিক থাকে, কোনো গ্যাঞ্জাম করতেছে না আমার সংগঠন, তাহলে আমি এটা করতে পারি। তাহলে আমরা যদি বাংলাদেশ সুবিধাবাদী দল বাসুদ গঠন করতে চাই, তাহলে আমরা যদি কারোর ক্ষতি না করি, তাহলে আমাদের সেই স্বাধীনতা আছে। এটা হচ্ছে 38 নম্বর সংগঠনের স্বাধীনতা। 39 নম্বর চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। তাহলে আমার কথা বলার, আমার কিছু করার, আমার সংবাদপত্র, এইগুলোর স্বাধীনতা আছে। 29 নম্বর এটা নিয়ে বলছে যে আমার চিন্তা বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। 39, এটাও গুরুত্বপূর্ণ। তাহলে আমরা চশমা সংবাদ, মেইন পয়েন্ট হচ্ছে এটা, যে আমার 36-এ চলাফেরার স্বাধীনতা, 37-এ সমাবেশের স্বাধীনতা, 38-এ সংগঠনের স্বাধীনতা, 39-এ চিন্তা বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। তাহলে পরীক্ষায় আসবে যে সংগঠনের স্বাধীনতা কত নাম্বার অনুচ্ছেদ? 38 নম্বর। চিন্তা বিবেকের স্বাধীনতা নিয়ে বলা হয়েছে কত নাম্বার অনুচ্ছেদে? 39 নম্বর অনুচ্ছেদে। তাহলে এটা ভুল করা যাবে না, মাথায় রাখতে হবে চশমা সংবাদ দিয়ে। 40-এ পেশা বা বৃত্তির স্বাধীনতার কথা বলেছে। তাহলে যে কেউ তার ইচ্ছা মতো আইনসঙ্গতভাবে যে কোনো তার পেশা সে গ্রহণ করতে পারে, তার এই
স্বাধীনতা আছে। এখন আমি বাই প্রফেশন ডক্টর, এখন কেউ যদি আমাকে বলে যে আপনি কেন মাস্টরি পড়াচ্ছেন, এটা কিন্তু বলার সুযোগ নাই। আমি বলবো যে হ্যাঁ, আমার তো স্বাধীনতা আছে, 40 নম্বরে বলছে। তাহলে পেশা বা বৃত্তির স্বাধীনতা, 40 নম্বর অনুচ্ছেদ, গুরুত্বপূর্ণ। 41 নম্বরে হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। আমরা এর আগে 12 নম্বরে ধর্মনিরপেক্ষতা দেখছিলাম, এটা হচ্ছে রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্র কিভাবে করবে। আর 41-এ বলছে এটা ব্যক্তিগত, ব্যক্তি মানুষের ক্ষেত্রে, যে প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে। সে কোন ধর্ম পালন করবে, প্রচার করবে, এগুলো তো তুমি ভাই বাধা দিতে পারবে না, ও যদি কোনো গ্যাঞ্জাম না করে। আবার তুমি কাউকে বাধ্য করতে পারবে না যে তোমাকে অমুক ধর্মীয় অনুষ্ঠানে আসতে হবে, তমুক জায়গায় যোগদান করতে হবে। হ্যাঁ, এটা সম্পূর্ণ তার ব্যক্তি স্বাধীনতা। তাহলে 41 নম্বর হচ্ছে আমার ধর্মীয় স্বাধীনতা। 42 নম্বর সম্পত্তির অধিকার। তাহলে আমার যে কোনো জায়গায় আমি হচ্ছে সম্পত্তি কিনতে পারি, আমি কাউকে দিতে চাইলে দিতে পারি, বিলি বন্টন করতে পারি। আমাকে রাষ্ট্র হচ্ছে বাধ্য করতে পারবে না কোনো কিছু নিয়ে ফেলার, গ্রহণ করার, দখল করার, এগুলোর কোনো বাধ্য করতে পারবে না। আমার সম্পত্তির অধিকার আছে। আমি চাইলে, আমি চট্টগ্রামের মানুষ, আমি যদি রাজশাহীতে জমি কিনতে চাই, তাহলে হচ্ছে বলতে পারবে না যে না তুমি এখানে এসে কেন করতেছো। হ্যাঁ, হ্যাঁ, তবে ঝামেলা আছে যদি এমন হয় যে এখানে আহ বর্ষণ, হ্যাঁ, সে যদি হচ্ছে আবার বর্ষার বাড়িতে গিয়ে সে বলে যে এটা আমার সম্পত্তি, বর্ষা তার কোনো রিলেটিভ না, কিছু না, তখন আবার গ্যাঞ্জাম আছে। তাহলে সম্পত্তির অধিকার তোমার আইনিগতভাবে থাকতে হবে। তুমি কারো জমি দখল কইরা বলবা যে আমার 42 নম্বরে বলেছে আমার সম্পত্তির অধিকার, তা হবে না। তাহলে আমার আইনগতভাবে আমি প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ বা হস্তান্তর, বিলিবন্টন, এগুলোর হচ্ছে আমার অধিকার আছে। এটা আমার 42 নম্বর সম্পত্তির অধিকার। গৃহ এবং যোগাযোগের রক্ষণ। রাত বিরেতে এসে মানুষজন আমার ঘরে এসে তল্লাশি চালায়, আমাকে আটক করে নিয়ে যায়, রাস্তাঘাটে বের হলে আমার মোবাইল চেক করে, আমার চিঠিপত্র উল্টাই প্রপার ডকুমেন্ট ছাড়া, আইনিভাবে কিন্তু এটা নিষিদ্ধ। হ্যাঁ, আমরা এই চিত্র মাঝে মধ্যে আমাদের দেখা যায়। হ্যাঁ, এটা কিন্তু রাইট না। হ্যাঁ, আমাদের সংবিধান অনুযায়ী, 43 নম্বর অনুযায়ী। ঠিক আছে। এখন এই যে আমরা মৌলিক অধিকারগুলো পড়তেছি, এখন কারো যদি মনে হয় আমার মৌলিক অধিকারগুলো ঠিক মতো রক্ষা হচ্ছে না, আমার অমুক অধিকারটা ক্ষুণ্ণ হয়েছে, আমার কি করণীয়? তুমি চাইলে মামলা করতে পারবা। এটা হচ্ছে 44 নম্বরে, মৌলিক অধিকার বলবৎকরণ নিয়ে। মৌলিক অধিকারের লঙ্ঘন হলে 102-এর 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে মামলা দায়ের করা যায়। তুমি চাইলে হাইকোর্টে মামলা করতে পারবা যে আমার অমুক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, এটা হচ্ছে আমার মৌলিক অধিকার বলবৎকরণ। তো আগে এমন ছিল যে হাইকোর্ট ছাড়াও বলা হতো যে অন্যান্য আদালতেও মামলা দায়ের করা যাবে। অর্থাৎ ধরো আমার যদি চট্টগ্রামের কোনো মানুষ হয়, সে যদি চায় চট্টগ্রাম আদালতে সে এই মামলাটা দায়ের করতে পারবে মৌলিক অধিকারের জন্য। বাট রিসেন্টলি, মানে গত বছর হচ্ছে হাইকোর্ট বলছে যে না, এই ক্ষমতাটা শুধু আমার হাতে থাকবে। এই কারণে 44-এর 2 নম্বর অনুচ্ছেদ এটা বাতিল হয়ে গেছে। হ্যাঁ, মানে 44-এর 2-এ বলা হয়েছিল যে যে স্থানীয় আদালতেও চাইলে সে যেতে পারবে। হ্যাঁ, কিন্তু এটা রাজি হয় নাই হাইকোর্ট। এখন আমার হচ্ছে কি মনে হচ্ছে যে সবকিছু আইডিয়াল মনে হচ্ছে না, যে বাহ, মানে সব তো সিস্টেম, তাহলে আমাদের সাথে যে অন্যায় হচ্ছে, আমরা বিভিন্ন সময় দেখি যে আমাদের নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। হুম, তো আমি চাইলেই তো যে কোনো কিছু করতে পারি। মজার ব্যাপার হচ্ছে কি, এখানে একটু ফোকরও রেখে দিছে, ফাঁক ফোকর। এটা বলছে 45 নম্বরে, শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন। যদি কোনো শৃঙ্খলা বাহিনীর সদস্য কোনো শৃঙ্খলামূলক আইনের জন্য, তার শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করার জন্য কোনো, যদি কোনো কিছু লঙ্ঘন করে, তাহলে এই ভাগের কোনো কিছুই প্রযোজ্য হবে না, বলছে 45 নম্বরে। এবং আরো স্পেসিফিক ভাবে 46 নম্বরে বলে দিছে দায় মুক্তি বিধানের ক্ষমতা। খুব গুরুত্বপূর্ণ। জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে কিংবা শৃঙ্খলায় রক্ষায় দণ্ডিত ব্যক্তিকে দায় মুক্তি বিধানের ক্ষমতা। তুমি মামলা করলা যে হ্যাঁ অমুক মানুষ আমাকে বিনা অনুমতিতে তমুক করছে, তোমাকে গ্রেফতার করছে। এখন ওই মানুষ যদি প্রমাণ করতে পারে, হ্যাঁ, ওই ডিফেন্সের হতে পারে কেউ, যে কেউ যদি প্রমাণ করতে পারে যে না এটা শৃঙ্খলা রক্ষার জন্য হচ্ছে কি আমার এটা করতে হয়েছে, তাহলে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দায় মুক্তি বিধান দিচ্ছে 46 নম্বর অনুচ্ছেদ। এবং আরেকটা জায়গায় এই অনুচ্ছেদ হচ্ছে আপনাকে বাঁচাতে পারবে না, তিনটা যদি অপরাধ করেন আপনি, সেটা হচ্ছে
গণহত্যাজনিত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, আন্তর্জাতিক আইনে বর্ণিত অন্যান্য অপরাধ। এই তিনটা অপরাধ যদি কেউ করে থাকে, তার কোনো মৌলিক অধিকার নাই, বাদ। তুমি এই অপরাধগুলো করছো, এগুলো অনেক গর্হিত কাজ। তুমি বলতে পারবা না যে আমার অমুক অধিকার সংরক্ষিত হচ্ছে না কেন, তমুক অধিকার হচ্ছে না কেন। তুমি সংবিধানের পরিপন্থী বলে গণ্য হবে না এগুলো। তোমার বিচার বিচারাধীন, মানে কঠোর বিচারই হবে, তুমি কোনো অধিকার পাবা না, এটাও বলে দিছে। তাহলে আমাদের কিন্তু মানবতা বিরোধী অপরাধের যে বিচার, এগুলো কিন্তু আমাদের এই 47-এর 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হয়, 3 নং অনুচ্ছেদ অনুসারে হয়। মানে এটা হচ্ছে জাস্টিফিকেশন এইটার। তো আমরা অনেক মৌলিক অধিকারের কথা পড়লাম। তো বিদেশিদের জন্য এখানে হচ্ছে 7টা মৌলিক অধিকার বিদ্যমান আছে: 31, 32, 33, 34, 35, আর হচ্ছে 41 আর 44 নম্বর। মানে এগুলো বিদেশিদের জন্য প্রযোজ্য। এখন কোনো কোনো জায়গায়, বিশেষ করে যেমন বেসিক ভিউতে, যেমন নাইম ভাই উনি 6টা মৌলিক অধিকারের কথা বলছে, 31 নম্বরটা হচ্ছে উনি রাখে নাই। হ্যাঁ, এখানে হচ্ছে 31 বাদে বাকিগুলা এটা রাখছে। হ্যাঁ, কিন্তু আমরা 31 নম্বর অনুচ্ছেদ যেটা দেখেছিলাম, ওখানে কিন্তু বলছিল কি যে আমার আহ, যে আইনের আশ্রয় লাভের অধিকার, যে যে কোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার। এখন সাময়িকভাবে বাংলাদেশে কোনো বিদেশি তো থাকতে পারে, হ্যাঁ, ওই হিসাবে হচ্ছে ওই লজিক থেকে আমরা 31 প্লেস করেছি। আমরা 7টা বলছি, তো আমরা 6টা 7টা দুটোই হচ্ছে মাথায় রাখবো, ঠিক আছে, যে আমার এই মৌলিক অধিকারগুলো বিদেশিদের জন্য থাকে। আর জরুরি অবস্থার সময় বাংলাদেশে হচ্ছে 6টা মৌলিক অধিকারের অনুচ্ছেদ স্থগিত থাকে। এটা হচ্ছে চশমা সংবাদের ওগুলো 36 থেকে 40, আর হচ্ছে গিয়ে 42 নম্বর। তাহলে আমার জরুরি অবস্থা জারি করলো, 144 ধারা বলছে যে আপনি বের হতে পারবেন না। এখন কেউ যদি বলে যে আমি এখন জরুরি অবস্থা, আমি বিয়ে করতে যাচ্ছি, মোটামুটি এখন ফ্রি পাওয়া গেছে সময়, আমি বিয়ে করতে যাচ্ছি অমুক কমিউনিটি সেন্টারে বিয়ে করব, হ্যাঁ, ওইখানে, তাহলে তো আপনাকে গদাম দিবে, বাটাম দিবে। তাহলে এই কারণে বলা হয়েছে তোমার যতই তোমার চলাফেরার স্বাধীনতা থাকুক, সমাবেশের স্বাধীনতা থাকুক, তোমাকে এগুলো মানতে হবে। মৌলিক অধিকার জরুরি অবস্থার সময় এটা স্থগিত, মানে স্থগিত। তাহলে 6টা মৌলিক অধিকার অনুচ্ছেদ কি থাকবে? স্থগিত থাকবে। এবার আমরা আসবো হচ্ছে একটু নির্বাহী বিভাগে। নির্বাহী বিভাগটা সহ পড়ায় আমি একসাথে প্রশ্নের মাধ্যমে রিক্যাপ করব, ঠিক আছে? তাহলে আমরা মৌলিক অধিকার অনেকগুলো অনুচ্ছেদ আমরা দেখলাম, আমরা চশমা সংবাদ দেখলাম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নির্বাহী বিভাগ, নির্বাহী মানে কি? যে নির্বাহন করে, যে আমার, সে কি করে, যে সে আমার রাষ্ট্র চালাচ্ছে। আমার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীরা, তারপর হচ্ছে বিসিএস ক্যাডাররা, এরা সবাই কিন্তু আমার নির্বাহ করতে হেল্প করে। ছোট্ট করে বললে আমার যে সরকার, এরা হচ্ছে কি আমার নির্বাহী বিভাগ। 48 থেকে 64 এটা হচ্ছে নির্বাহী বিভাগের আলোচিত অনুচ্ছেদ। 48 নম্বরের শুরুতে বলছে হচ্ছে প্রেসিডেন্টকে নিয়ে, শুরুতেই কাকে নিয়ে কথাবার্তা? প্রেসিডেন্টকে নিয়ে কথাবার্তা। 48-এর 1 নম্বর ধারা অনুযায়ী সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হয়। প্রত্যক্ষ ভোট কারা দিবে? এমপিরা দিবে। এমপিদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি কিন্তু আমরা সরাসরি নির্বাচন করি না, আমরা এমপিদের নির্বাচিত করি, এমপিরা ভোট দেয় হচ্ছে রাষ্ট্রপতিকে। তাহলে 48-এর 1 নম্বরে বলা হচ্ছে যে এমপিদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে, মানে পরোক্ষ ভোটের মাধ্যমে হয়। এমপিদের প্রত্যক্ষ, বাট আমাদের এন্ড থেকে এটা হচ্ছে পরোক্ষ ভোট। এবং উনি যেহেতু রাষ্ট্রপতি, সবার উপরে থাকবে এবং সকল ক্ষমতা প্রয়োগ এবং কর্তব্য সে পালন করবে। দুঃখের ব্যাপার হচ্ছে যে রাষ্ট্রপতিকে যদিও আমরা এত উপরে ঠাঁই দিছি, উনি ম্যাক্সিমাম কাজই প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করেন, করতে হয় তাকে। 48-3 বলা হয়েছে 2টা কাজ উনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া করতে পারেন। একটা হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়োগ করা, আর একটা হচ্ছে প্রধান বিচারপতিকে নিয়োগ করা। 95-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ, আর 56-র 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ। এখন প্রশ্ন আসতে পারে, প্রধানমন্ত্রী তো আমার রাজনৈতিক দলগুলো যে ক্ষমতায় আসছে তারাই তো ওদের নেত্রীকে বানাইছে বা নেতাকে বানাচ্ছে, তাহলে কিভাবে হচ্ছে? হ্যাঁ, জিনিসটা হচ্ছে কি আগেই হয়ে যায়, উনি জাস্ট মানে সাইন করেন আর কি অফিসিয়ালি। তবে প্রধান বিচারপতির ক্ষেত্রে হচ্ছে তার একদম তার নিজের ডিসিশন শিরোধার্য।
যেহেতু আমার সংবিধানে বলা আছে আমার দুটো জিনিস মাথায় রাখতে হবে, তাহলে উনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া করবেন দুটো কাজ: 56(3) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ, 95(1) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি নিয়োগ। হ্যাঁ, এই দুইটা কাজ উনি করবেন। তাহলে এটা কাইন্ড অফ কি হয়ে গেল, গিভ অ্যান্ড টেক, নিড ওয়াইফস অ্যাপ্রুভাল। তো আমাদের হচ্ছে সংবিধান নিয়ে যখন কথাবার্তা শুরু হয়েছে তখন এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি উঠে আসছে, যে আমার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুজনের ক্ষমতার ব্যালেন্স করা। মানে আমার যদি ক্ষমতার ব্যালেন্স না থাকে তাহলে প্রধানমন্ত্রী কিন্তু ওভার পাওয়ার্ড হয়ে সে পাওয়ার মিসইউজের সুযোগ ক্রিয়েট হয়ে যায়। এই কারণে ব্যালেন্স করতে হবে। 48(4) রাষ্ট্রপতি হবার যোগ্যতা। আমরা আপাতত কেউ রাষ্ট্রপতি হতে পারবো না, মানে বাংলাদেশি নাগরিক আমরা বটে, সর্বনিম্ন ভাই 35 বছর লাগবে। হ্যাঁ, আবার আপনার সাংসদ হওয়ার যোগ্যতা থাকতে হবে এবং পূর্বে আপনাকে কখনো বাদ দেয় নাই, অভিশংসন করে নাই এমন হতে হবে। অভিশংসন মানে হচ্ছে আপনাকে বহিষ্কার করছে, তাহলে এমন হলে হবে না। এগুলো হচ্ছে আমার রাষ্ট্রপতি হবার যোগ্যতা। আমাদের রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেয়। প্রথম অধিবেশন, একদম প্রথম আমার যে অধিবেশন, ওখানে সে ভাষণ দিবে। কারণ আমরা কি দেখি যে প্রধান অতিথি, হ্যাঁ, প্রথম একটা অনুষ্ঠানে এসে ফিতে থেকে একটা উদ্বোধন করে, তাহলে উনি হচ্ছে গিয়ে ভাষণ দেন প্রথম অধিবেশনে। এবং অধিবেশন মুলতবি ঘোষণার ক্ষমতাও আছে রাষ্ট্রপতির। মুলতবি মানে হচ্ছে কি, শেষ, খতম, টাটা বাই বাই, শেষ, যে অনুষ্ঠান শেষ, থ্যাংক ইউ স্লাইড। তাহলে অধিবেশনে থ্যাংক ইউ স্লাইড দেখানোর ক্ষমতা আছে রাষ্ট্রপতির। তাহলে সংসদে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন এবং মুলতবি ঘোষণার ক্ষমতাও থাকে রাষ্ট্রপতির। এবং প্রধানমন্ত্রী যে কোনো কিছু রাষ্ট্রপতিকে অবহিত করতে হয়, এবং রাষ্ট্রপতি যদি অনুরোধ করে প্রধানমন্ত্রীকে সবার সাথে শেয়ার করার জন্য, তাহলে সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে শেয়ার করতে হয়। তো যারা আমরা অনুচ্ছেদগুলো দেখি, দেখে পারপ্লেক্সড হয়ে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে, হতাশার কিছু নাই। আমরা আগে জিনিসটা বুঝি, বুঝার জন্য একটু ডিটেইলে পড়ানো হচ্ছে, প্র্যাকটিস করলে এটা আয়ত্তে চলে আসবে, ঠিক আছে? সো এখন বলবো যে জাস্ট আমার কথাগুলো শোনো, ক্লিয়ার হও জিনিসটা। কারণ ক্যাডার হওয়ার এই জার্নিতে না আসলে আমি 100% সিউরিটি দিয়ে লিখে দিতাম যে কেউ সংবিধানটা উল্টায়ও দেখি না আমরা। এটা একদম চরম বাস্তব কথা। যারা বিসিএস এর প্রিপারেশন নেয় তারা কিছুটা হচ্ছে হয়তো সংবিধানটা মানে পড়তে হয় বলে তারা একটু উল্টাই, না হলে কেউ উল্টাই দেখে না আমাদের বাংলাদেশে। তাহলে রাষ্ট্রপতির কিছু পাওয়ার সম্বন্ধে আমরা জানলাম যে উনি সব কিছু, মানে এমপিদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হচ্ছে, ওনার সব ধরনের পাওয়ার আছে, তবে আবার পাওয়ার নাইও। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া দুইটা কাজ করতে পারে। একটা হচ্ছে গিয়ে আমার 56(3) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারে, আর একটা হচ্ছে 95(1) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ করতে পারে। এটা হচ্ছে তার কাজ, রাইটস। রাষ্ট্রপতি হওয়ার জন্য 35 বছর বয়স লাগে। সে প্রথম অধিবেশনে ভাষণ দেয়, অধিবেশন মুলতবি ঘোষণার তার ক্ষমতাও আছে। এবং উনি কি হচ্ছে প্রধানমন্ত্রী, তাকে সব ব্যাপারে ইনফর্ম করে। উনি একটা ইন্টারেস্টিং কাজ করতে পারেন, উদ্ভট, অদ্ভুত, সেটা হচ্ছে রাষ্ট্রপতি যে কোনো দণ্ডিত ব্যক্তির সাজা কমাতে মওকুফ বা স্থগিত করতে পারেন। ফাঁসির আসামি যদি তার কাছে প্রাণভিক্ষা চাই, রাষ্ট্রপতি চাইলে মওকুফ করে দিতে পারেন। ক্ষমা প্রদর্শনের অধিকার, এটা হচ্ছে 49 নাম্বার, যে কোনো ধরনের ক্ষমা প্রদর্শন করতে পারেন। তাহলে কোনো দুর্ধর্ষ সন্ত্রাসী সে যদি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চায়, রাষ্ট্রপতি চাইলে তাকে ক্ষমা প্রদর্শন করতে পারেন। এটা বলা হচ্ছে 49 নাম্বার অনুচ্ছেদে, ক্ষমা প্রদর্শন। তাহলে পরীক্ষায় আসতে পারে যে ক্ষমা প্রদর্শনের অধিকার কত নাম্বার অনুচ্ছেদ? এটা হচ্ছে 49 নাম্বার অনুচ্ছেদ। আমরা গত ক্লাসে 22 নাম্বার অনুচ্ছেদ নিয়ে পড়ছিলাম না, যে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ। ওখানে কি বলছিলাম আমরা, যে আমার নির্বাহী বিভাগ, যারা এই যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, এদের পাওয়ার যাতে বিচার বিভাগের উপর না থাকে, বিচার বিভাগকে আমরা স্বাধীন করে দিই। তাহলে এই যে 49 নাম্বার অনুচ্ছেদটা, এটা কোয়েশন টু ইউ, এটা 22 নাম্বার অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক না? যে আমি ওখানে বলছি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করতে হবে, আমি বলছি বিচার বিভাগ স্বাধীন। এখন আবার যদি রাষ্ট্রপতি ক্ষমা ঘোষণা করতেই পারে, তাহলে এটা হচ্ছে গিয়ে বিচার বিভাগের উপর গিয়ে আমি কথা বললাম। হ্যাঁ, তাহলে এরকম কিছু লুপহোল এখানে আছে। রাষ্ট্রপতি 5 বছর হচ্ছে মেয়াদে অধিষ্ঠিত থাকতে পারে, 5 বছর তার মেয়াদ। তবে 2 মেয়াদের অধিক সে রাষ্ট্রপতি থাকতে পারবে না। 2 বছর মানে 2 মেয়াদ, 2 টার্ম সে থাকতে পারবে। সে স্পিকারের নিকট পদত্যাগ করবে। সে যদি পদত্যাগ করতে চায় স্পিকারের কাছে পদত্যাগ করবে। আমরা স্পিকারের কথা জানি যে আমাদের
ক্লাসে যেরকম ক্লাস ক্যাপ্টেন থাকতো ছোটবেলায়, তেমনি আমাদের সংসদীয় যিনি শৃঙ্খলা রক্ষা করেন উনি হচ্ছে আমাদের সংসদের ক্লাস ক্যাপ্টেন, স্পিকার। তাহলে স্পিকারের নিকট রাষ্ট্রপতি পদত্যাগ করে এবং রাষ্ট্রপতি থাকা অবস্থায় এমপি পদে থাকতে পারবে না। তাহলে কেউ যদি রাষ্ট্রপতি থাকে, হ্যাঁ, যেমন আমাদের হচ্ছে যে রাষ্ট্রপতি যারা ছিল, হ্যাঁ, তাহলে তারা রাষ্ট্রপতি থাকা অবস্থায় কিন্তু এমপি নাই, তার হয়তো আগে এমপি পোস্ট থাকছিল, কিন্তু রাষ্ট্রপতি থাকা অবস্থায় সে এমপি পদে থাকতে পারবে না। আমরা এর আগে 46 নম্বরে কি দেখছিলাম? সরকারি কর্মকর্তা কর্মচারীদের দায় মুক্তি দেখছি না, যে জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে সে হচ্ছে গিয়ে তাকে দায় মুক্তি আমরা দিব 46 নম্বরে। 51 নম্বরে রাষ্ট্রপতির দায় মুক্তি নিয়ে বলা হয়েছে যে রাষ্ট্রপতি থাকাকালীন তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে না, কোনো আদালত তাকে জবাবদিহি করতে পারবে না। এটা হচ্ছে রাষ্ট্রপতির দায় মুক্তি, 51 নম্বর। তাহলে পরীক্ষায় যদি আসে রাষ্ট্রপতির দায় মুক্তি নিয়ে বলা হয়েছে কত নাম্বার অনুচ্ছেদে? এটা হচ্ছে আমার 51 নম্বর অনুচ্ছেদে। রাষ্ট্রপতির দায় মুক্তি, তাকে দায় থেকে মুক্ত করে দিলাম, তুমি কোনো গ্যাঞ্জাম করো তোমার কোনো দায় নাই। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, যদি রাষ্ট্রপতি গ্যাঞ্জাম করে, কোনো আকাম করে, তার যদি কোনো কর্মকাণ্ড ঠিক না হয়, সে যদি দুধ চা খেয়ে গুলি করে দেয় কাউকে, তাকে কি আমি বলবো মানসিক বিকারগ্রস্ত? কি হবে তার? তার উপায় আছে। উপায় হচ্ছে অভিশংসন। তাকে আমি চাইলে অভিশংসন করতে পারবো, এটা আমরা 52 নম্বরে বলছি। অভিশংসন, পদ কেড়ে নিব, পদ কেড়ে নেওয়া। তাহলে সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে আমাদের এমপিদের থেকে তারা, সংখ্যাগরিষ্ঠ মানুষজন যদি বলে রাষ্ট্রপতিকে আমরা চাই না, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার রাষ্ট্রপতির অভিশংসন সম্ভব। এটা বলছি আমরা 52 নম্বরে, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু সব, আবার স্টার দিনাই বইলা পড়বা না দেখো আবার, এগুলো সব গুরুত্বপূর্ণ। 49। এখন অভিশংসনের সিস্টেম হচ্ছে গিয়ে প্রথমে যেটা করতে হয় যে এমপিরা স্পিকারের কাছে একটা নোটিশ পাঠায় স্বাক্ষর করে যে আমরা রাষ্ট্রপতিকে চাই না। তো স্পিকার এটা পাওয়ার পর রাষ্ট্রপতির সাথে কথা বলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়, আপনি বলেন আপনার কোনো মতামত আছে কিনা। পরে স্পিকার 14 থেকে 30 দিনের মধ্যে, 14 to 30 days, 14 থেকে 30 দিনের মধ্যে হচ্ছে এই নোটিশটা পাওয়ার, উনি হচ্ছে একটা অধিবেশন ডাকে, মিটিং ডাকে, এবং মিটিংয়ে জানতে চায় যে আপনারা কি চান সবাই, আপনারাও কি চান যে হচ্ছে এরা থাকুক, যে মানে রাষ্ট্রপতি থাকুক কি থাকুক না, মানে আপনার থেকেই নোটিশ আসছে, এখন সবার হচ্ছে আমরা ভোট নিব। হ্যাঁ, তো পরে হচ্ছে ভোট দেওয়ার পর যে মোট সদস্য সংখ্যার যদি 2/3 সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি বলে হ্যাঁ আমরা এটা চাই না, তাহলে সেক্ষেত্রে হচ্ছে রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে যায়। এবং রাষ্ট্রপতিকে অভিশংসন করার পরে যেহেতু ওনার পদ শূন্য হয়ে গেছে, স্পিকার রাষ্ট্রপতি হয়ে যায়। তখন পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার আগ পর্যন্ত স্পিকার হয়ে যায় রাষ্ট্রপতি, এবং স্পিকারের পদটাও শূন্য হয়ে যায়, ডেপুটি স্পিকার ওই পদটা গ্রহণ করে। তাহলে এটা হচ্ছে রাষ্ট্রপতির অভিশংসন। আমাদের বাংলাদেশে হচ্ছে এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে অভিশংসিত হয় নাই, তবে এরকম একবার সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। এটা হচ্ছে যখন AQM বদরুজ্জামান চৌধুরী ছিল, ইমপিচমেন্টের দাবি তুলছিলেন, বাট এটা পরবর্তীতে ট্যাকেলড হয়ে গেছে। 54 নম্বর, তাহলে রাষ্ট্রপতি না থাকলে স্পিকার দায়িত্ব পালন করবে। হ্যাঁ, তাহলে রাষ্ট্রপতির পেট খারাপ, হ্যাঁ, উনি অসুস্থ, তাহলে ওই পদে হচ্ছে গিয়ে স্পিকার দায়িত্ব পালন করবে। হ্যাঁ, এটা হচ্ছে 54 নম্বর। তাহলে রাষ্ট্রপতি নিয়ে আলোচনা হলো। এবার আমরা একটু মন্ত্রিসভার দিকে তাকাই। তাহলে আমাদের দ্য ক্যাবিনেট, প্রধানমন্ত্রী এটার হেড, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী যেমন ঠিক করবেন তেমন মন্ত্রী পরিষদ গঠিত হবে, মন্ত্রিসভা গঠিত হবে, মানে উনি হচ্ছে আমাদের সিস্টেমে অল ইন অল। প্রধানমন্ত্রীর কর্তৃত্বে নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে, সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হবে। খুবই গুরুত্বপূর্ণ লাইন। তাহলে নির্বাহী ক্ষমতা, পাওয়ার গৃহীত যখন হয়, আমরা যখন সরকারি বিভিন্ন ডকুমেন্ট দেখি না, নিচে কি থাকে? রাষ্ট্রপতির আদেশ ক্রমে। তাহলে গৃহীত হবে প্রেসিডেন্টের নামে, বাট প্রযুক্ত হবে প্রধানমন্ত্রীর নামে। তাহলে নামটা প্রেসিডেন্টের, বাট পাওয়ার অ্যাপ্লাই করতেছে হচ্ছে আমার প্রধানমন্ত্রী। আমি একটা কমন উদাহরণ প্রত্যেক ব্যাচে দিই। হাজব্যান্ড টু ওয়াইফ, অ্যানিভার্সারি, ওয়াইফ বলছে যে আমি অ্যানিভার্সারিতে শপিং করব, তাহলে ক্রেডিট কার্ড দিয়ে শপিং করতেছে।
এখন শপিং করতেছে পছন্দ মতো ওয়াইফ, আর ক্রেডিট কার্ডের বিল আসলো হাজব্যান্ডের নামে। তাহলে এখানে গৃহীত হচ্ছে হাজব্যান্ড তথা প্রেসিডেন্টের নামে, আর প্রযুক্ত হচ্ছে আমার পিএম এর নামে, প্রধানমন্ত্রীর নামে। তাহলে নির্বাহী ক্ষমতায় গৃহীত হচ্ছে গিয়ে রাষ্ট্রপতির নামে, আর প্রযুক্ত হচ্ছে আমার প্রধানমন্ত্রীর কর্তৃত্বে। এখন অবশ্য উল্টাও হয়, আমাদের নারীরাও সমানে সমান এগিয়ে যাচ্ছে। নারীরা কিন্তু অনেক জায়গায় আছে যে তারা সাপোর্টিভ রোল প্লে করে, এটা ভাইস ভার্সাও হতে পারে। জাস্ট একটু উদাহরণের জন্য বলা। আ- আরেকটা জিনিস হচ্ছে যে আমার মন্ত্রিসভা সংসদের নিকট দায়ী থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমার এই যে মন্ত্রিসভা গঠিত হলো, তারা যদি কোনো কিছু ঠিকঠাক না করে, এমপিরা চাইলে কিন্তু তার কাছে জবাবদিহিতা চাইতে পারে। তাহলে পরীক্ষায় কিন্তু এই লাইনগুলো এভাবে আসে যে নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয় কার কর্তৃত্বে, নির্বাহী ব্যবস্থা বা নির্বাহী ক্ষমতা গৃহীত হয় কার নামে, মন্ত্রিসভা কার নিকট দায়ী থাকে। হ্যাঁ, এই কারণে এই লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, এগুলোতে ভুল না হয়, এই কারণে এভাবে পড়ানো। রাষ্ট্রপতি সকল মন্ত্রীগণকে নিয়োগ দান করে, এখানে একটা ব্যাপার আছে। আমার এই যে মন্ত্রিসভা গঠিত হয়, মন্ত্রিসভার যারা থাকে মন্ত্রী, তাদের বেশিরভাগই হচ্ছে এমপি। কারণ আমার যে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছে ওদের থেকে আমি মন্ত্রী বানাচ্ছি। কিন্তু আমাদের 56-2 একটা কথা আছে যে আপনি চাইলে মন্ত্রিসভার 1/10 এক 10 ভাগের 1 ভাগ মানুষকে আপনি এমপি না হলেও মনোনীত করতে পারবেন। এটাকে বলা হয় টেকনোক্রেট। 1/10 টেকনোক্রেট। আমি মনে করলাম যে আমার নতুন সরকার গঠিত হলো। এখন আমার মন্ত্রিসভা আমার 30 জনের মন্ত্রিসভা। তাহলে আমি ধরলাম হচ্ছে যে আমার চিকিৎসা খাতের অবস্থা অত ভালো না, আমি চাই হচ্ছে কোনো এক্সপার্টকে নিয়োগ করি, একজন পাবলিক হেলথ প্রফেশনাল ডক্টর সিদ্ধার্থ বেশ ভালো করছে এ খাতে। সরকার মনে করলো, চাইলো যে আমাকে সে রিক্রুট করতে চাই। এখন আবার কি নাই, এখন তো আমি তো ভাই কোনো এমপি না, রাজনীতি মাস্তিতে দূরে। সরকার চাইলে আমাকে টেকনোক্রেট কোটাই হচ্ছে গিয়ে রিক্রুট করতে পারবে। এটা হচ্ছে টেকনোক্রেট কোটার মাহাত্ম্য। হ্যাঁ, অথবা আমাদের বাসুদেরকেও, আরেফিন ভাই ধরো, তাকে মন্ত্রী করতে চাই, ভাই এমপি ইলেকশন করলো না, তাহলে আমার টেকনোক্রেট কেটে কিন্তু সুযোগ আছে। আমরা আগে ডাক্তার সামন্তলাল সেনকে দেখেছি, ইয়াফেজ ওসমানকে দেখছি, আমরা স্টিভ জব্বারকে দেখছি। হ্যাঁ, স্টিভ জব্বার তার এটা ছদ্মনাম। এরা সবাই টেকনোক্রেট মন্ত্রী, মানে এরা এমপি ছিল না, বাট টেকনোক্রেট কোটাই এদেরকে রিক্রুট করা হয়েছে। তাহলে আমার 30 জন যদি মন্ত্রিসভার সদস্য হয়, আমি চাইলে 1/10 3 জনকে আমি টেকনোক্রেট কোটায় নিযুক্ত করতে পারবো। তাহলে আমার পরীক্ষায় যদি আসে যে টেকনোক্রেট এমপি বা টেকনোক্রেট কোটা, এটা নিয়ে বলা হয়েছে কত নম্বরে, এটা 56-2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। প্রধানমন্ত্রী পদের মেয়াদ আমরা জানি যে 5 বছর, তার যতদিন সংসদ থাকে। তো উনি যদি হচ্ছে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন বা এমপি যদি না থাকেন, তাহলে ওনার পদ শূন্য হয়ে যাবে। আর প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে, তাহলে কিন্তু পুরো মন্ত্রিসভাও ভ্যানিশ হয়ে যাবে। প্রধানমন্ত্রী আমার যদি পদত্যাগ করে, ওনার পুরো মন্ত্রিসভাও নাই, নাই হয়ে যাবে। 58 এখানে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বলা হয়েছে, তবে বর্তমান সংবিধানে এটা নাই, কারণ এটা পঞ্চদশ সংশোধনীতে বিলোপ করা হয়েছিল। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এটা যুক্ত করা হয়েছিল আমাদের ত্রয়োদশ সংশোধনীতে, ধ্বনিতে, আর এটাকে বিলুপ্ত করা হয় পঞ্চদশে। তবে এখন হচ্ছে আদালত আবার এটাকে পুনর্বহালের নির্দেশ করছেন। তাহলে এটা হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার 58 নম্বর অনুচ্ছেদ। আমরা স্থানীয় সরকার, আমরা আমাদের এলাকার মধ্যে আমাদের ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা আছে, জেলা পরিষদ আছে, পৌরসভা, সিটি কর্পোরেশন, মেয়র, কাউন্সিলর, এরা থাকে যারা আমার স্থানীয়ভাবে ক্ষমতা অ্যাপ্লাই করে, বিভিন্ন কাজে করে। তার লোকাল গভর্নমেন্ট আমরা যেটাকে বলি। হ্যাঁ, আমার এমপি তো আমি নির্বাচন করতেছি, সংসদে পাঠাচ্ছি, বাট আমার এলাকার উন্নয়নের জন্য এই মানুষগুলোকে দরকার। তাহলে এটা হচ্ছে গিয়ে আমার স্থানীয় সরকার। তাহলে আমার 59 নম্বরে বলছে এই স্থানীয় শাসনটা নিয়ে, এক কথাই শেষ। স্থানীয় শাসন, যে আবার এরা
হচ্ছে গিয়ে আমরা নির্বাচনের মাধ্যমে জনশৃঙ্খলা রক্ষা সবকিছুর জন্য এদেরকে রিক্রুট করা হবে। এবং এদের হচ্ছে কিছু সার্টেন ক্ষমতা আছে, এরা সরকারের বিভিন্ন কাজ তারা করে, আবার তাদের নিজস্ব কিছু পাওয়ারও দিয়ে রাখছে, তারা চাইলে কর আরোপ করতে পারে। আমরা হোল্ডিং ট্যাক্স দেখি না, সিটি কর্পোরেশন যে বাড়ির জন্য হোল্ডিং ট্যাক্স ফিক্স করে, এই পাওয়ারটা তাদের হাতে আছে 60 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। 61 নম্বর হচ্ছে সর্বাধিনায়কতা। আমাদের ক্যাপ্টেনকে, সুপ্রিম কমান্ডারকে রাষ্ট্রপতি, কারণ ওই যে সব কিছু রাষ্ট্রপতির নামে হচ্ছে, প্রেসিডেন্ট। তাহলে রাষ্ট্রপতির সর্বাধিনায়কতা কত নম্বর অনুচ্ছেদ? 61 নম্বর অনুচ্ছেদ। আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। আমি দেখছি যে কিছু অধৈর্য বালক বালিকা লিভ করছে, লিভ করলে কিন্তু লস। 63 নম্বর, এটা আর একটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। এখন আমার যুদ্ধ লাগলো এলাকায়, দেশে, এই যুদ্ধের জন্য আমি যে অংশগ্রহণ করব, এটার জন্য সংসদের আমার অনুমতি লাগবে। সংসদের অনুমতি ছাড়া আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। 63 নম্বর অনুচ্ছেদ। এখন প্রশ্ন আসবে, যুদ্ধ ঘোষণা করবেন কে? তাহলে সংসদের অনুমতি লাগবে বটে, বাট ঘোষণাটা করবে কে? খুবই সিম্পল। তাহলে যার নামে সব কিছু গৃহীত হয়, তাহলে ঘোষণা করবে উনি। তবে উনি সংসদের অনুমতি নিয়ে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করবেন। তাহলে যুদ্ধ ঘোষণা প্রেসিডেন্ট, বাট প্রশ্ন যদি অনুমতির কথা বলে, অনুমতি দিবে কে? অনুমতি দিবে হচ্ছে গিয়ে আমার সংসদ। খুব খেয়াল কইরা যে আমার সংসদের অনুমতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করতে পারবে না, তবে সংসদের অনুমতি নিয়ে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করবেন, ঘোষণাটা দিবে রাষ্ট্রপতি। আর এই ভাগের হচ্ছে আমার লাস্ট যে বান্দা, তিনি হচ্ছেন একজন অ্যাডভোকেট। আমরা তো বলেই খালাস যে মৌলিক অধিকার রক্ষার জন্য কেউ চাইলে মামলা করতে পারবে। তাহলে আমার সরকারের নামে যদি মামলা করে কেউ, সরকারের একজন আইনজীবী লাগবে না, সরকারের মুখপাত্র একজন লাগবে না। আমার ঠিক আছে, পাবলিক প্রসিকিউটর আছে, বিভিন্ন আইনজীবী আছে, সরকার পক্ষে লড়াই করে। বাট আমরা সংবিধানে একজনকে ফিক্স করে দিছি যে হ্যাঁ, উনি সরকারের প্রধান আইন পরামর্শক, রাষ্ট্রের প্রধান অ্যাডভোকেট, উনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। 64 নম্বর, খুব গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। অ্যাটর্নি জেনারেল নিয়ে বলা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? 64 নম্বর। কোন ভাগে বলা হয়েছে? হ্যাঁ, এভাবে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে উনি হচ্ছে রাষ্ট্রের প্রধান অ্যাডভোকেট, সরকারের প্রধান মুখ্য আইন পরামর্শক। উনি কিন্তু বাংলাদেশের সকল আদালতে উনি বক্তব্য পেশ করতে পারেন, এবং সুপ্রিম কোর্টের বিচারক হবার যোগ্যতা থাকতে হয় উনাকে। এবং একমাত্র উনি কিন্তু রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী হচ্ছে পদে বহাল থাকেন এবং পারিশ্রমিক পান। রাষ্ট্রপতি যদি চাই তাকে উনি 3 মাস রাখবেন, 3 মাস রাখতে পারেন, একদিন রাখতে চাইলে একদিন রাখতে পারেন, 5 বছর রাখতে চাইলে 5 বছর রাখতে পারেন, এটা উনার ইচ্ছা। যদি চান তাকে 1 লাখ টাকা বেতন দিবেন, 1 লাখ টাকাও দিতে পারে। যদি মনে করে হচ্ছে তাকে 10 টাকা দিবে, সে 10 টাকা দিতে পারে। তাহলে সম্পূর্ণ রাষ্ট্রপতির ইচ্ছাধীন অ্যাটর্নি জেনারেল। 64 নম্বর, উনি বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান, অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। আমরা বার কাউন্সিল এক্সাম দেখি হয়তো, যে নিবন্ধন তারা প্র্যাকটিস যে করতে পারবে, তারা যে লাইসেন্স পাচ্ছে, এটার জন্য পরীক্ষা দেয় বার কাউন্সিল আইনজীবীরা। তাহলে বার কাউন্সিলের প্রধান হচ্ছে অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন M.H. খন্দকার, আর বর্তমান অ্যাটর্নি জেনারেল যিনি 17তম, উনি হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান। উনি সম্প্রতি বলছেন যে বিএনপির নেতা, উনি যদি বিএনপি নমিনেশন দেয় হয়তো উনি পদত্যাগ করবেন, বাট করেন নাই। সো এখন পর্যন্ত উনি আছেন। হ্যাঁ, তাহলে বর্তমান এবং 17তম অ্যাটর্নি জেনারেল হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান। তাহলে রাষ্ট্রপতি অনেকজনকে নিয়োগ করতে পারে, তবে প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে করতে পারে দুইটাকে, 56 আর 95। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া প্রধানমন্ত্রী নিয়োগ আর প্রধান বিচারপতি নিয়োগ, এছাড়া এমনি অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশনার, এগুলো উনি নিয়োগ করতে পারেন। আমরা দায় মুক্তির কথা বলে আসছি এর আগে 2 বার। তাহলে ইনডেমনিটি বা দায় মুক্তি, এটা মানে কি? এটা হচ্ছে আমার শাস্তি এড়ানোর আইনি ব্যবস্থা। আমাদের বাংলাদেশের সংবিধানে দায় মুক্তির বিধান আছে 3টা। মানে যারা সরকারি লোকজন সবাইকে আমরা দায় মুক্তির বিধান দিয়ে দিছি। 46 নম্বরে বলছি হচ্ছে সরকারি কর্মচারীদের দায় মুক্তি। 51 নম্বরে আমরা বলছি রাষ্ট্রপতির দায় মুক্তি।
আর 78 নম্বর অনুচ্ছেদে সামনে আসবে, এটা সংসদ সদস্যদের হচ্ছে দায় মুক্তি। তাহলে 46-এ সরকারি কর্মচারী, 51-তে রাষ্ট্রপতি, 78-এ আমাদের এমপিদের দায় মুক্তি। তাহলে আমাদের তিনটা দায় মুক্তির বিধান আছে সংবিধানে। তাহলে আমি অনেকক্ষণ কথা বললাম, এবার আপনাদের একটু সুযোগ দিই। আমি জানি প্রথমবার যারা পড়ছি কঠিন লাগছে, এমনি বোঝা গেছে কিনা জিনিসটা। পুতিন, তুমি কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করো। জয়, এটা হচ্ছে যেহেতু সংবিধানটা এটা তোমার আখেরে লাগবে একদম রিটেন পর্যন্ত, এবং ক্যাডার হওয়ার জার্নি আসলে পিডিতে শেষ নেই, এই কারণে একটু ডিটেল পড়াচ্ছি। সংবিধানের উপর আরো একটা ক্লাস হবে। আচ্ছা, তোমরা বলছো যে 55 নাম্বারটা একটু বলতে। ও, 55 নাম্বারটা সিম্পল। 55 নম্বরে বলছি হচ্ছে আমরা মন্ত্রিসভা নিয়ে, কিভাবে মন্ত্রিসভাটা গঠিত হচ্ছে। আমার প্রধানমন্ত্রী আমার এই মন্ত্রিসভাটা গঠন করবে, উনি ওনার পছন্দ মতো মানুষদের নিয়ে উনি মন্ত্রী পরিষদ করবে। তো আমার রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, আমরা যদিও কাগজে কলমে বলি রাষ্ট্রপতিকে, যে উনার নামে সব কিছু গৃহীত হয়, কিন্তু আলটিমেটলি পাওয়ারটা কার? পাওয়ারটা হচ্ছে প্রধানমন্ত্রীর। এই কারণে বলা হয় নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে প্রধানমন্ত্রীর নামে, আর গৃহীত হবে হচ্ছে রাষ্ট্রপতির নামে। তাহলে প্রযুক্ত বললে প্রধানমন্ত্রী, গৃহীত বললে রাষ্ট্রপতি। তাহলে প্রযুক্ত প্রধানমন্ত্রী, এভাবে মনে রাখতে পারো। আর হচ্ছে আমার যে মন্ত্রিসভাটা, এরা আবার সংসদের নিকট দায়বদ্ধ থাকবে। মন্ত্রিসভা যদি কোনো আকাম করে, এমপিরা তাকে ধরতে পারবে, এই অধিকার তার আছে। আর জুলাই চার্টার কিন্তু এখনো সবাই মিলে এটা সাইন করছে, বাট এটা ইন অ্যাকশন হয় নাই। সো এটা নিয়ে এখন মাথা ঘামায়ও না, হ্যাঁ আপাতত। এটার যেগুলি ইম্পর্টেন্ট জিনিসপত্র আমরা এটা পড়াই দিব, বাট এখন সংবিধানেই থাকো। বার কাউন্সিল হচ্ছে যারা লাইসেন্স দেয় আইনজীবীদের। দায় মুক্তি মানে হচ্ছে গিয়ে যে আমি কোনো অপরাধ করছি, অপরাধ বলতে কোনো কাজ করছি যেটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কিন্তু আমার পদের কারণে যদি এটা এমন হয় যে রাষ্ট্রের প্রয়োজনে হচ্ছে, তাহলে তুমি আমাকে দায়ী করতে পারবে না, আমাকে দায়ী থেকে মুক্তি দিছি। যেমন রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো কিছু মামলা করা যায় না। সংসদ সদস্যদের হচ্ছে গিয়ে তাদের জন্য যদি কোনো কাজ হয় সংবিধান পরিপন্থী, এবং এমন যদি হয় যে এটা রাষ্ট্রের প্রয়োজন হয়তো করতে হয়েছে, ওই দায় মুক্তিটা তাকে দেওয়া হচ্ছে। এখন হচ্ছে আমরা প্রশ্ন ধরব। ও, বাসুদ। বাসুদ হচ্ছে বাংলাদেশ সুবিধাবাদী দল, মানে আমরা যখন যে আছে তার সাথে আছি। হ্যাঁ, রাষ্ট্রপতির হচ্ছে বড়ই খাওয়ার মতোই অবস্থা। আচ্ছা, এবার একদম শুরু থেকে আসি। হ্যাঁ, ধন্যবাদ শান্তা। এগুলো কাছাকাছি, ওই 47-এর 3। তাহলে প্রথম প্রশ্ন, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান কত নম্বর অনুচ্ছেদ ছিল? সিফাত, আমি ধরো যেগুলো বারবার বলছি স্টার্ট দিয়েছি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। কালকের ক্লাসে আমি একটা চার্টও দিয়ে দিব, ওখান থেকে এগুলো ভালো করে দেখবা। এরপর হচ্ছে গিয়ে তোমার মনে থাকবে। একটু ডিটেল পড়লে হচ্ছে তুমি ডিরেক্ট যদি শুধু হেডিং পড়ো জিনিসপত্র মাথায় থাকবে না, এই কারণে একটু বিস্তারিত পড়তে হবে। তাহলে এটা হচ্ছে 27 নাম্বার, ভেরি গুড, আইনের দৃষ্টিতে সমতা। না, তাকেও রাষ্ট্রপতি বলবো আমরা। আমার বিদেশি পুরস্কার নিতে হলে কার অনুমতি লাগবে? কার অনুমতি? প্রশ্ন শেষ করি। রাষ্ট্রপতির অনুমতি লাগবে। কাউকে গ্রেফতার করার কত ঘন্টার মধ্যে আমাকে হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে আনতে হবে? 24 ঘন্টার মধ্যে। গুড। সংগঠনের স্বাধীনতা, চশমা সংবাদ, কত নম্বর অনুচ্ছেদ? রিট। রিট হচ্ছে গিয়ে তোমার যেই যে বাংলাদেশের নামে তুমি ইয়ে করছো, মানে ওই যে মৌলিক অধিকার লঙ্ঘন হলে এটা হচ্ছে রিট। জনস্বার্থে রিট করা হয় মৌলিক অধিকার বলবৎকরণের জন্য, 44 নম্বর অনুচ্ছেদ 102-এর 1 অনুযায়ী, ওইটা হচ্ছে রিট। তাহলে এটা হচ্ছে কি আমার 38 নাম্বার, সংগঠনের স্বাধীনতা। তাহলে চশমা সংবাদ, চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, বাক স্বাধীনতা। আচ্ছা, এবার আমারে বলো যে পেশা বা বৃত্তির স্বাধীনতা, এটা কত নাম্বার অনুচ্ছেদ? এটা 40 নম্বর অনুচ্ছেদ। আচ্ছা, মিটের কমেন্ট বক্স অন আছে, তোমরা আমি যে প্রশ্ন করছি এগুলো মাথার মধ্যে আওড়াও, হ্যাঁ। কারণ এট দ্য সেম টাইম আসলে দুইটা দেখাটা চ্যালেঞ্জিং, দুইটা ডিভাইস, মানে একটাতে আমি ক্লাস নিচ্ছি, একটাতে আমি জুমের কমেন্ট দেখছি। সো এই কারণে হয়তো একটু মিস যেতে পারে তোমাদেরটা, এই কারণে কমেন্ট বক্সে অন আসলে আমি দেখছি না বলে। এটা হচ্ছে 40 নাম্বার, গুড। ও, ডিক্রি মানে হচ্ছে ওয়ারেন্ট টাইপ। আমি হচ্ছে কাউকে গ্রেফতার করার জন্য ওয়ারেন্ট জারি করলাম, এটা কাইন্ড অফ ডিক্রি, সমন জারি করা, হ্যাঁ। আচ্ছা, আমার সম্পত্তির অধিকার কত নাম্বার? সম্পত্তির অধিকার 42 নাম্বার অনুচ্ছেদ। মৌলিক অধিকার বলবৎকরণ কত নাম্বার অনুচ্ছেদ?
44 নাম্বার। আমাদের বাংলাদেশে দায় মুক্তির বিধান আছে কয়টা সংবিধানে? দায় মুক্তির বিধান কয়টা? 3টা। রাষ্ট্রপতির দায় মুক্তি কত নম্বর অনুচ্ছেদে আছে? রাষ্ট্রপতির দায় মুক্তি কত নাম্বারে আছে? 51 নাম্বারে। গুড। সরকারি কর্মচারীদের দায় মুক্তি কত নাম্বার? সরকারি কর্মচারী 51 নাম্বার। হ্যাঁ, আমি স্ক্রিনে রাখছি, দেখে বলো, প্যারা নাই। তাহলে জরুরি অবস্থার সময় নিচের কোন অনুচ্ছেদ স্থগিত থাকে থাকে না? দেখি বুদ্ধি করে বলো। 39, 40, 41, 42। তাহলে 41। হ্যাঁ, তাহলে এটা স্থগিত থাকে না। তাহলে 41 কোন বিষয়ক অনুচ্ছেদ? 41-এ কি নিয়ে বলা হয়েছে? রিলিজিয়ন, ধর্মীয়, ধর্মীয় স্বাধীনতা। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া হচ্ছে কি এ করতে পারেন? আমার হচ্ছে কাকে কাকে নিয়োগ দিতে পারেন? হ্যাঁ ফুয়াদ, ওটাই মানে আদেশ। আমরা হচ্ছে আদেশ যেটা দিই সেটা হচ্ছে ডিক্রি বলে। ওয়ারেন্টকে অনেকে হচ্ছে মানে ডিক্রি ইয়ে করে লেখে, বাট হ্যাঁ, আপনি যেটা বলছেন এইটা হচ্ছে একদম পারফেক্ট সংজ্ঞা। এটা হচ্ছে প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি মানে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া প্রধান বিচারপতি আর প্রধানমন্ত্রীকে নিয়োগ করতে পারেন। রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারে কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারে কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? তাহলে 49 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। অভিশংসন করা যায় কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অভিশংসন রাষ্ট্রপতির? মন্ত্রিসভা কাদের নিকট দায়ী থাকে? মন্ত্রিসভা কাদের নিকট দায়ী থাকে? সংসদের নিকট। সংসদের নিকট দায়ী থাকে। সরকারের নির্বাহী ব্যবস্থা কার নামে প্রযুক্ত হয়? প্রযুক্ত হয় কার কর্তৃত্বে বা কার নামে প্রযুক্ত? তার না, এগুলো কয়েকবার তুমি জাস্ট পড়লেই মাথায় ঢুকে যাবে, এই ব্যাপারে তুমি টেনশনই করবা না। তাহলে প্রযুক্ত বললেই হচ্ছে পিএম। এই যারা প্রেসিডেন্ট লিখতেছো, আমি কিন্তু মাথা ফাটাই ফেলবো। গৃহীত বললে হচ্ছে রাষ্ট্রপতি, প্রযুক্ত বললে হচ্ছে প্রধানমন্ত্রী। সর্বাধিনায়ক কে? সর্বাধিনায়ক, সর্বাধিনায়ক অ্যাটর্নি জেনারেল নিয়ে বলছে কত নম্বরে? 64 নম্বরে। গুড। বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? অ্যাটর্নি জেনারেলের নাম কি? সিফাত। এটাতে মন খারাপ করার কিছু নাই, তোমার জায়গায় আমি থাকলেও সেম হইতো। সো এটা নিয়ে প্যারার কিছু নাই, জাস্ট এখন জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হও, যখন আবার রিভিশন করবে তখন সবই পারবা। আসাদুজ্জামান, ভেরি গুড। দেখি একটা প্রশ্ন এবার, বুদ্ধি করে দেখি কার বুদ্ধি আছে। অ্যাটর্নি জেনারেল কোন বিভাগের অধীন? ভেরি গুড। এটা যাতে ভুল না হয়, অনেকে আরামসে অ্যাটর্নি জেনারেল মনে করবে অ্যাডভোকেট, বিচার বিভাগ না। এটা কোন ভাগ পড়ছি আমরা? নির্বাহী বিভাগ। উনি নির্বাহী বিভাগের অধীন। ঠিক আছে, গুড। তাহলে আমরা উত্তর দিয়েছি। আমরা এখন বাক স্বাধীনতা কেড়ে নিই। ক্লাস হয়তো আর হয়তো 15 মিনিটস যাবে, সো টেনশনের কোনো কারণ নাই। ছুটি না, ছুটি না। নির্বাহী বিভাগ হচ্ছে রাষ্ট্র চালাবে। আমাদের সরকার কি করে? রাষ্ট্র চালায় না। নির্বাহী বিভাগের কাজ হচ্ছে ওইটা, রাষ্ট্র চালানো। এবার আসি হচ্ছে আমরা আইনসভাতে। পঞ্চম অধ্যায় আইনসভা, 65 থেকে 93 নম্বর অনুচ্ছেদ। সংসদ প্রতিষ্ঠা। তাহলে আমার একটা সংসদ থাকে, সংসদের আমার নাম কি? হাউস অফ দ্য নেশন। আমার এখানে 300 জন সদস্য প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে, আর 50টা নারী আসন থাকে, এগুলো হচ্ছে সংরক্ষিত আসন। সংরক্ষিত আসন 50টা, টোটাল 350। এবং এই সংরক্ষিত নারী আসন 50টা, এটা 2044 সাল পর্যন্ত 50টা পদ থাকবে। এটা আমার সংবিধানে বলা আছে, মানে এটা সংশোধনীতে বলছে। হ্যাঁ, মানে বাংলাদেশের শুরুতেই যে আমার 50টা পদ ছিল ব্যাপারটা এরকম না, এটা আস্তে আস্তে পদ বৃদ্ধি করছে। আমাদের লাস্ট যে সংশোধনীটা, সপ্তদশ, ওখানে বলা হয়েছে হচ্ছে এই যে 50টা পদ থাকবে, এটা আমরা 2044 সাল পর্যন্ত রাখবো, যে আমার প্রতি 5 বছর পর পর যে সংরক্ষিত নারী আসন এরকম 50টা থাকবে, এটা বলা আছে। টোটাল 350টা আসন। তাহলে আমাদের যোগ্যতা কি? 25 বছর। আমাদের সবার এমপি হওয়ার সুযোগ আছে মোটামুটি। অযোগ্যতা কি? অযোগ্যতা হচ্ছে কেউ যদি পাগলা হয়, কেউ যদি দেউলিয়া হয়ে যায়। দেউলিয়া মানে কি? যে আমি কারো থেকে লোন নিলাম, ব্যাংক থেকে, লোন পরিশোধ করার আমার সক্ষমতা নাই, টাকা নাই, আমি বললাম হচ্ছে কি আমি দেউলিয়া, মানে ঘোষণা দিলাম যে আমি ভাই টাকা পরিশোধ করতে পারবো না, আমি ফকির হয়ে গেছি। তাহলে দেউলিয়া যদি কেউ নিজেকে ঘোষণা করে, অনেক কিন্তু করে, যে আমি করতে পারবো না কোনো কিছু, আমার পরিশোধের সামর্থ্য নাই, তখন আদালত চেষ্টা করে হচ্ছে ওর বিদ্যমান যে সম্পত্তি যদি কিছু থেকে থাকে তাহলে ওটা বিক্রি করে কোনোভাবে দায় মেটানো যায় কিনা। তাহলে কেউ যদি দেউলিয়া ঘোষণা করে এবং তার দায় থেকে
আবার এমন হইতে হবে যে দেউলিয়া ঘোষণা করার পর পরবর্তীতে সে আবার রিকভার করে নিছে নিজেকে, তখন সে হইতে পারবে। বিদেশি রাষ্ট্রের নাগরিক হওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে কি রাজনীতিবিদদের বেশিরভাগই মাল্টিপল পাসপোর্ট। সে যদি অপরাধে দণ্ডিত হয় এবং মুক্তি লাভের পর 5 বছর অতিবাহিত না হয়, সে যদি 1972 সালে দালাল আইনে অভিযুক্ত হয়, হ্যাঁ মানে সে পাকিস্তানকে সাপোর্ট করছে, সে ওদের হয়ে কাজ করছে দালাল আইন। কেউ যদি প্রজাতন্ত্রের কর্মে লাভজনক পদে অধিষ্ঠিত থাকে, যে আমি সরকারি চাকরি করি আবার একই সাথে এমপি হতে যাচ্ছি, হবে না, তোমাকে সরকারি চাকরি ছাড়তে হবে। এবং সে যদি অযোগ্য হয় কোনো কারণে। গুরুত্বপূর্ণ এইটা, কোনো সংসদ সদস্য যদি 90 দিনের মধ্যে শপথ গ্রহণ না করে প্রথম বৈঠকের তারিখ হতে, তাহলে তার আসন শূন্য হয়ে যাবে। 90 দিনের মধ্যে তাকে শপথ নিতে হবে, মানে আমার প্রথম যেদিন বৈঠক, কারণ এমপিদের কিন্তু শপথ নিতে হয়। সে যদি টানা 90 দিন অনুপস্থিত থাকে, 90 দিন অ্যাবসেন্ট, তাহলে তার কিন্তু পদ শূন্য হয়ে যাবে। তাহলে সে একটা কাজ করতে পারে, সে 89 দিন অ্যাবসেন্ট থেকে 90 নম্বর দিনে সে প্রেজেন্ট থাকতে পারে। হ্যাঁ, তাহলে তার এমপি তো থাকবে। এছাড়া যদি সংসদ ভেঙে যায় অথবা সে যদি পদত্যাগপত্র জমা দেয়, তাহলে তার আসন আর শূন্য হবে না। মানে তার এটা, সে পদত্যাগপত্র জমা দিলে এগুলো শূন্য হয়ে যাবে। তাহলে সে 90 দিনের মধ্যে যদি শপথ গ্রহণ না করে প্রথম বৈঠকের তারিখ হতে, আর একটানা যদি সে 90 দিন যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে তার আসন শূন্য হয়ে যাবে। এখন সে শপথ নেয় নাই, কিন্তু সে যদি সংসদে এসে বসে, সে কোনো ভোট হচ্ছে সংসদের মধ্যে, সে ভোট দান করতেছে শপথ গ্রহণ ছাড়া, তাহলে প্রতিদিনের জন্য তাকে 1,000 টাকা করে দণ্ড দিবে, অর্থদণ্ডে সে দণ্ডিত হবে। এখন আমরা আসি একটা খুব গুরুত্বপূর্ণ অনুচ্ছেদে, ফ্লোর ক্রসিং কে বিশ্বাসঘাতক। ধরলাম এখানে হচ্ছে অঙ্কি, সে হচ্ছে একটা দল থেকে সে নমিনেশন পেয়ে সে হচ্ছে সংসদে গেল। এখন তার দল ক্ষমতায়, এখন সংসদে ভোট হচ্ছে যে একটা বিল তার দল আনতে চাই, তার সরকারও ক্ষমতায়। এখন তার সরকার দলীয় প্রধান বলল যে তোমরা সবাই এটার পক্ষে ভোট দিবা। এখন অঙ্কির মনে হলো যে এইটা তো বিলটা ঠিক না, রাষ্ট্রবিরোধী। এখন অঙ্কি যদি তার দলের এগেনস্টে গিয়ে ভোট দেয়, তাহলে তার পদ চলে যাবে, এমপিত্ব চলে যাবে, তার আসন শূন্য হয়ে যাবে। এটাকে বলা হয় ফ্লোর ক্রসিং। অথবা সে যদি ওই দলের হয়ে সে এমপি হইছে, এমপি হওয়ার পর সে পদত্যাগ করছে, তাহলে তার আসনটা শূন্য হয়ে যাবে। এবং এই 70 নম্বর ফ্লোর ক্রসিং নিয়েই অনেক বিতর্ক আছে। অনেকে বলছে যে এমন হতে পারে যে আমার দল হয়তো সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না, তাহলে আমি যদি এটার বিপক্ষে ভোট দিই, আমার যদি পদ চলে যায়, তাহলে এটা তো গণতন্ত্র চর্চা হচ্ছে না। তাহলে এটাকে বলা হচ্ছে ফ্লোর ক্রসিং। হ্যাঁ, এখন এটার পক্ষের যেটা যুক্তি, সেটা হচ্ছে গিয়ে যে কিছু কিছু বিষয় আছে যেখানে মানুষকে বাধ্য করতে হয়। ধরলাম আমার একটা বিল পাস হচ্ছে, ধরো মাদক নিয়ন্ত্রণ নিয়ে একটা বিল পাস। এখন আমার সিগারেট কোম্পানিরা অনেক পাওয়ারফুল, তাদের প্রচুর টাকা, তারা এমপিদেরকে টাকা দিয়ে বুক করে নিল, বলল যে আপনারা এই বিলের এগেনস্টে ভোট দিবেন। এখন এই এমপিরা যদি টাকা খেয়ে এটার এগেনস্টে ভোট দেয়, তাহলে মাদক নিয়ন্ত্রণ আইনটা পাশ হইল না, আমার রাষ্ট্রের কিন্তু ক্ষতি। যারা পক্ষে বলে তারা বলে হচ্ছে এরকম ফ্লোর ক্রসিংটা যদি আমরা না রাখি, তাহলে সেক্ষেত্রে তো হচ্ছে উল্টাপাল্টা ভোটিং হবে, আমরা বিল যেটা প্রপার বিল এটা পাশ করতে পারবো না। তাহলে নানামনির নানা মত আছে, তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা মিড জোনে থেকে কোনো সমস্যা সমাধান করতে হবে মধ্যপন্থায়। হ্যাঁ, কিছু আমরা রাখতে পারি যে হ্যাঁ এগুলোর বাইরে যাওয়া যাবে না, কিছু আমরা বলতে পারি যে না এগুলোর বাইরে গিয়ে করা যাবে। তবে এখন যেটা মনে রাখতে হবে, 70 নম্বর হচ্ছে ফ্লোর ক্রসিং। তাহলে কেউ যদি ফ্লোর ক্রস করে, তাহলে সে কি করবে, তার দলীয় প্রধান তার ফানাফিল্লা কইরা ফেলবে, তাহলে এটা করা যাবে না ফ্লোর ক্রস। 71 নম্বর দ্বৈত সদস্যতায় বাধা। আমরা দেখি না যে কয়েকটা আসন থেকে মানুষজন নির্বাচন করে, দুইটা তিনটা, তাহলে এটা সে করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু সে যখন নির্বাচিত হবে, ধরলাম হচ্ছে সে দুইটা আসন থেকে নির্বাচিত হলো, তার একটা রেখে বাকিগুলো ছেড়ে দিতে হবে 30 দিনের মধ্যে, এবং পরবর্তীতে ওই আসনগুলোতে আবার নির্বাচন হবে। 72 নম্বর সংসদের অধিবেশন বৈঠক। তাহলে আমার সংসদ আহ্বান স্থগিত বা ভঙ্গ করে হচ্ছে রাষ্ট্রপতি। এটা রাষ্ট্রপতির কাজ, সংসদ
আহ্বান করা, স্থগিত করা, ভঙ্গ করা। সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে 60 দিনের বেশি বিরতি থাকতে পারবে না। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আমার আজকে একটা মিটিং হইল, নেক্সট মিটিং আমার 60 দিনের মধ্যে হইতে হবে, 60 দিনের বেশি বিরতি থাকা যাবে না, এটা বলছে এখানে। এই ইনফরমেশনটা মনে রাখি। আমার নতুন নির্বাচন হলো, নির্বাচনের ফলাফল ঘোষণা করলো, 30 দিনের মধ্যে হচ্ছে বৈঠক অনুষ্ঠিত হতে হবে সংসদের। আমার নতুন যারা এমপি আছে এদেরকে নিয়ে আমার 30 দিনের মধ্যে বৈঠক বসতে হবে, এবং বৈঠকে বসার 5 বছর হয়ে গেলে আমার সংসদ ভেঙে যাবে, মানে 5 বছর মেয়াদ। কোনো কারণে যদি আমার যুদ্ধ লাগে, এমন হলো যে ধরো আমার 5 বছর মেয়াদ হওয়ার আর 20 দিন বাকি, এর মধ্যে দেশে লাগলো যুদ্ধ, তাহলে 20 দিন পরে গিয়ে এটা ভাঙবে না, যেহেতু যুদ্ধকালীন পরিস্থিতি। তুমি 1 বছর পর্যন্ত মেয়াদ বাড়াতে পারো যুদ্ধকালে, এবং যুদ্ধ শেষ হওয়ার পর তুমি 6 মাসের বেশি ক্ষমতা রাখতে পারবে না, নতুন নির্বাচন দিতে হবে। এটা হচ্ছে এখানে বলছে। আমরা এটা পড়ে আসছি যে প্রথম অধিবেশনে ভাষণ দিবে রাষ্ট্রপতি, এবং প্রতি বছর উনি হচ্ছে ভাষণ দিবেন প্রথম অধিবেশনে। স্পিকার, ডেপুটি স্পিকার, আমরা এটা অলরেডি বলছি, ক্লাস ক্যাপ্টেইন, উনি হচ্ছে এমপিদের মধ্য থেকে আমরা মূলত স্পিকার, ডেপুটি স্পিকার নির্ধারণ করি। তো যদি কোনো কারণে স্পিকারের মন্ত্রিত্ব, এমপিত্ব চলে যায়, সে যদি সংসদ সদস্য না থাকে, অথবা উনি যদি মন্ত্রী পদ গ্রহণ করেন, তাহলে তার পদটা শূন্য হয়ে যায়। এটা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, স্পিকারের পাওয়ারটা এখানে বোঝা যায়। ধরো কোনো ভোটের মধ্যে দুই পক্ষে, পক্ষে বিপক্ষে সমান ভোট পড়লো, দুইটাতেই 50-50 ভোট পড়লো, 50-50, এরকম অবস্থা হলে স্পিকার তখন হচ্ছে ভোট দেয়। এটাকে বলা হয় কাস্টিং ভোট, এবং স্পিকারের ভোট যার পক্ষে যায় সেই পক্ষ জয়ী হয়। তাহলে কাস্টিং ভোট নিয়ে বলছে কত নাম্বারে? 75 নাম্বারে। আবার 75 নাম্বার একটা কথা বলছে কোরাম। তাহলে আমার 350 মেম্বার আছে। এখন আমি যখন একটা বৈঠক ডাকি, অধিবেশন ডাকি, সবাই আসে না। তবে আমার বৈঠক যদি করতে চাই, আমি যদি অধিবেশন করতে চাই, আমার মিনিমাম 60 জন মানুষ লাগবে, 60। এটাকে বলা হচ্ছে কোরাম। হ্যাঁ, যে আমার 60 জন মানুষ ন্যূনতম প্রয়োজন, এটা না হলে আমি অধিবেশন চালু রাখতে পারবো না। আমি কাস্টিং ভোটটা বুঝলাম, স্পিকারের ভোট আমার 75 নাম্বারে বলছি আমরা, টাই হইলে এটা করব। আর হচ্ছে কোরাম আমার কয়জনের? 60 জনের কোরাম, 60 জন মিলে একটা কোরাম গঠিত হয় আমাদের। এবং 60 জনের যদি কম হয়, নিয়ম হচ্ছে স্পিকার 5 মিনিট ধরে ঘন্টা বাজায় সংসদের, এরপরেও যদি 60 জন ফিল আপ না হয়, তাহলে ওই দিনের বৈঠক ক্যান্সেল। তাহলে আমার 60 জন লাগবে, 59 জন দিয়েও হবে না। আমাদের সংসদে কিছু স্থায়ী কমিটি থাকে, ধরো রেলপথ বিষয়ক স্থায়ী কমিটি, কৃষি বিষয়ক স্থায়ী কমিটি, 76 নম্বরে এই স্থায়ী কমিটিগুলো নিয়ে বলা হয়েছে। 77 নাম্বার ন্যায়পাল, একজন বলছিল ভাই ন্যায়পাল কি? 77 নাম্বার অনুচ্ছেদে আমার ন্যায়পাল নিয়ে বলা হয়েছে, যেটার ইংরেজি হচ্ছে অম্বুডসম্যান। ইংরেজি এটা ইন্টারেস্টিং না? অম্বুডসম্যান, ন্যায়পাল। তাহলে ন্যায়পালের পাওয়ার হচ্ছে সে সরকারি কর্মচারী যারা আছে তাদের সম্পর্কে তদন্ত করতে পারে, তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে উনি তদন্ত করতে পারে। তবে উনি তদন্তই করতে পারে, এটার অ্যাপ্লিকেশন আমাদের ওখানে ডিরেক্ট নাই। তবে আরও ব্যাপার হচ্ছে গিয়ে, এটা 1972 সাল থেকে এই পোস্টটা আমাদের এখানে আছে। ন্যায়পাল আইনও আমরা প্রণয়ন করছিলাম, কিন্তু কোনো ন্যায়পাল আমরা নিয়োগ দিই না এখন পর্যন্ত। এটা হয়তো মানে নিজেদেরকে সিকিউর করছে কিনা জানি না, যে ন্যায়পাল থাকলে তো সে আবার ন্যায় নিয়ে গুতাগুতি করবে, এই কারণে এটা করে নাই। সর্বপ্রথম ন্যায়পাল পদ প্রবর্তিত হয় হচ্ছে সুইডেনে, সর্বপ্রথম ন্যায়পাল সুইডেনে। তাহলে এই যে এমপিদের দায় মুক্তি, 78 নাম্বার, আমরা এটা পড়ে আসছি। নো কোয়েশ্চেন, কোনো কোয়েশ্চেন করা যাবে না। সংসদের একটা সচিবালয় থাকে, এটা বলছে 79 নাম্বারে। মানে সংসদের তো অনেকগুলো কাজ আছে না, বড় একটা জিনিস, তাহলে আমার কিছু অফিসার লাগবে সংসদের কাজকর্ম করার জন্য, এই কারণে সংসদের একটা নিজস্ব সচিবালয় আছে। এবার আসি একটা আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আইন প্রণয়ন পদ্ধতি। আমরা যে বিভিন্ন আইন দেখি, এটা কোন সিস্টেমে আসে? তাহলে আইন রাতারাতি ক্রিয়েট হয় না। তাহলে সংসদে প্রথম আমাকে কি করতে হয়? আমাকে বিল আকারে উত্থাপন করতে হয়। ওই যে আমরা খসড়া দেখছিলাম না, এরকম খসড়া বা বিল আকারে আমাদের উত্থাপন করতে হয় প্রথমে, ড্রাফট। পরে এটা নিয়ে আলোচনা হবে,
আলোচনা হওয়ার পর যদি এমপিরা এই বিলটা গ্রহণ করে, তারা যদি মনে করে যে ঠিক আছে এইটা আমরা এটা নিয়ে কাজ করতে পারি, আগাতে পারি, তখন এটার অনুমতির জন্য রাষ্ট্রপতির কাছে পেশ করতে হয়, রাষ্ট্রপতির নিকট পেশ করা হয়। রাষ্ট্রপতির কাছে যদি পেশ করা হয়, নিয়ম হচ্ছে উনাকে 15 দিনের মধ্যে সম্মতি দিতে হবে। মানে আমি রাষ্ট্রপতিকে ড্রাফটটা দিলাম, বললাম যে বস আপনি এটা পড়ে দেখেন, আপনার হাতে সময় 15 দিন। এখন আপনার কাছে যদি মনে হয় যে কোনো জায়গায় ভুল আছে বা কারেক্ট করতে হবে, তাহলে আমাদের কাছে পাঠান, আমরা এটা কারেক্ট করে আপনার কাছে আবার পাঠাবো। এখন এমন যদি হয় রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে অনুমতি দিল না, তাহলে সেক্ষেত্রে ধরে নেওয়া হবে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। মৌনতাই সম্মতির লক্ষণ। মানে উনাকে আমি 15 দিন টাইম দিলাম, 15 দিনের মধ্যে উনি যদি সম্মতি না দেয় এই বিলে, তাহলে ধরে নিব যে উনি সম্মতি দিছেন, মানে আর প্রয়োজন নাই ওনার সম্মতির। হ্যাঁ, এখন এমন যদি হয় উনি সংশোধনের জন্য পাঠাইছেন, উনি বলছেন যে এই জায়গায় ভুল আছে, এগুলো নিয়ে আগে তোমরা আলাপ আলোচনা করো, তো সংসদের কাছে পাঠালো। সংসদ যে ভুলগুলো উনি তুলে ধরছেন ওগুলো সংশোধন করে উনার কাছে আবারও পাঠালো অনুমতির জন্য, সম্মতির জন্য। এবার সেকেন্ড বার যে পাঠাইছে উনি যদি সম্মতি না দেয়, তাহলে আমরা উনাকে এবার টাইম দিচ্ছি 7 দিন, এবং 7 দিনের মধ্যে সম্মতি না দিলে আবারও ধরে নিচ্ছি উনি সম্মতি দিছেন। তাহলে প্রথমবার উনাকে টাইম দিলাম 15 দিন, 15 দিনের মধ্যে সম্মতি না দিলে আমরা ধরে নিচ্ছি ওকে, উনি সম্মতি দিয়ে দিছেন। যখন আমি সংশোধন করে পাঠাচ্ছি, উনি যখন সংশোধনের জন্য পাঠাইলো এবং আমরা সংশোধন করে পাঠালাম এমপিরা, এবার যদি উনি অনুমতি না দেয়, তাহলে ধরলাম যে 7 দিনের মধ্যে যদি অনুমতি দিচ্ছে না, তাহলে এটা ওকে অ্যাপ্রুভড। এবং রাষ্ট্রপতি যখন ফাইনালি সম্মতি দেয়, তখন গিয়ে আমার বিলটা আইনে পরিণত হয়। তাহলে এভাবে বিলটা আসে, একটা আইন আসে। তাহলে প্রথমে বিল আকারে উপস্থাপন করলাম, এটা আলোচনা হলো, আলোচনা হওয়ার পর সংসদ গ্রহণ করার পর রাষ্ট্রপতির কাছে পাঠালো সম্মতি দেওয়ার জন্য। উনাকে আমি 15 দিন টাইম দিলাম, 15 দিনের মধ্যে যদি সম্মতি না দেয়, এটা ধরে নিলাম যে উনি অ্যাপ্রুভ করছেন। উনি যদি কোনো কারেকশন দেন, কারেক্ট করে আবার পাঠাই, এবার ওনাকে আমি 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে যদি সম্মতি না দেয়, তাহলে ধরে নিলাম এটা হচ্ছে উনি সম্মতি দিয়েছেন। এবং রাষ্ট্রপতির সম্মতির পর ফাইনালি বিলটা গিয়ে আমার আইনে পরিণত হবে। তাহলে এটা কাইন্ড অফ এই অবস্থা যে তুমি, তোমারে টাইম দিছি, তুমি টাইম বেশি নিয়ে নিছো, তাহলে এখন তোমার কবুল বলা ছাড়া উপায় নাই। যতই কান্নাকাটি করো ধরে নিলাম যে হয়ে গেছে বিয়া। হুম? তাহলে এটা চরম অন্যায়। তাহলে আইনের যে খসড়াটা, তাহলে খসড়াটাকে আমি কি বলছি, বিল বলছি, আইনে পরিণত হচ্ছে সংসদ কর্তৃক পাশ হওয়ার পর আইনে পরিণত হয়, এরপর রাষ্ট্রপতির সম্মতিতে, সম্মতিতে, এটা হচ্ছে বিল। কিছু বিলের জন্য সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট। ধরো আমার 300 জন মেম্বার, আমার 151 জন বলছে ওকে, এটাকে বলা হয় সাধারণ বিল। আবার কিছুর জন্য আমার 2/3 সদস্যের সম্মতি লাগে। ধরো 300-2/3 মানে 200 জন, মিনিমাম 200 জনের সাপোর্ট লাগবে, তাহলে এটাকে বলা হয় বিশেষ বিল। তাহলে যেগুলোর জন্য সংখ্যা গরিষ্ঠতা লাগে শুধু, এটা আমার সাধারণ বিল। আর যেগুলোর জন্য আমার 2/3 অ্যাপ্রুভাল লাগে, এটাকে বলা হয় বিশেষ বিল। কিছু বিল আছে যারা মন্ত্রীরা উত্থাপন করে, এটাকে বলা হয় সরকারি বিল। আর যদি মন্ত্রী ছাড়া কোনো এমপি উত্থাপন করে, তাকে আমরা বলি বেসরকারি বিল। তাহলে সরকারি হচ্ছে মিনিস্টার, বেসরকারি হচ্ছে এমপি। তাহলে মিনিস্টার করলে সরকারি বিল, আর এমপি করলে বেসরকারি বিল। 81 নম্বরে আমরা অর্থ বিল নিয়ে বলছি, মানি বিল, মানে আমি কোন ধরনের কর আরোপ করব, হ্যাঁ আমার কি আসে বিষয়ে টাকা পয়সা নিয়ে, এটা হচ্ছে আমার অর্থ বিল, করটর নিয়ে, এটা হচ্ছে অর্থ বিল। খুব গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, পরীক্ষায় আসে যে অর্থ বিল নিয়ে আলোচনা করা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে, 81 নম্বর। 84 নম্বর সংযুক্ত তহবিল, যে আমার ঋণ টিন যেগুলো থাকে না সেগুলো সব সংযুক্ত তহবিলে থাকে। 87 নম্বর বাজেট, খুব গুরুত্বপূর্ণ, বাজেট। পরীক্ষায় আসবে বাজেট কত নম্বরে, 87। তাহলে 87তে বাজেট, 81তে হচ্ছে অর্থ বিল। ক্লাস কিন্তু আর 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, অধৈর্য হইও না।
বাচ্চারা। এবার আছে হচ্ছে আমার অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। আমার এখনকার কনটেক্সট চিন্তা করি, এখন তো আমার সংসদ নাই, তাহলে রাষ্ট্রপতির বিভিন্ন আদেশ বা আইন যে আমার তৈরি হচ্ছে এগুলো কিভাবে হয়? এটা হয় অধ্যাদেশের মাধ্যমে। তাহলে সংসদ যদি ভেঙে যায়, অথবা আমার যে কোনো জরুরি প্রয়োজন, এখন আমার সংসদ অধিবেশন আহ্বান করা সম্ভব না, মানে মিটিং যে আমি ডাকবো সে সময়টাও আমার নাই, এরকম জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। অধ্যাদেশ আইনের মতোই কার্যকরী হয়, অর্ডিন্যান্স। তাহলে 93 নম্বর অনুচ্ছেদে অধ্যাদেশ নিয়ে বলা হয়েছে কে জারি করতে পারেন? রাষ্ট্রপতি জারি করতে পারেন। তবে তবে আমার নির্বাচন হইছে, নির্বাচন হওয়ার পর নতুন সরকার আসলো, এমপিদের প্রথম বৈঠক, ওই বৈঠকের মধ্যে এই জরুরি টাইমে যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছে এগুলো সব উত্থাপন করা হবে, এবং বৈঠকে উত্থাপন করার 30 দিনের মধ্যে এগুলো অনুমোদন করতে হবে। এগুলো যদি অনুমোদিত না হয় তাহলে অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে। ধরলাম আমার বর্তমান সময়ে, ধরো এখন যে টাইমটা আছে এই টাইমে আমার 100টা অধ্যাদেশ জারি হয়েছে, নির্বাচন হলো ফেব্রুয়ারিতে, নতুন সরকার ক্ষমতায় আসলো, তারা 30 দিনের মধ্যে হচ্ছে এগুলো তাদেরকে অনুমোদন করতে হবে। এখন তারা আলোচনা করার পর 30 দিনের মধ্যে 70টা তারা অনুমোদন দিল, বাকি যে 30টা 30 দিনের মধ্যে অনুমোদন হয় নাই এগুলো বাতিল হয়ে যাবে। তাহলে আমার অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা কার আছে? রাষ্ট্রপতির কাছে আছে। কত নাম্বার অনুচ্ছেদ? আমার 93 নম্বর অনুচ্ছেদ। তাহলে এখানে আমরা দিন নিয়ে অনেক কাহিনী পড়ছি, একটু রিক্যাপ করে আসি। তাহলে 7 দিনের মধ্যে পুনরায় যদি বিল পাঠায় রাষ্ট্রপতি সম্মতি দিবেন। এমনি ওনার বিল স্বাক্ষরের সর্বোচ্চ সময় কত? 15 দিন। উনি অধিবেশন আহ্বান করবেন 30 দিনে। 30 দিনের মধ্যে কি করতে হবে? অধ্যাদেশকে অনুমোদন দিতে হবে। কারো যদি ডাবল আসন থাকে 30 দিনের মধ্যে ছেড়ে দিতে হবে। সংসদের 2 অধিবেশনের মধ্যে বিরতিকাল কত? 60। 90 দিনের মধ্যে যদি শপথ গ্রহণ না করে, অনুমতি ছাড়া যদি 90 বৈঠক দিবস অনুপস্থিত থাকে, আসন শূন্য। জাস্ট একবার রিক্যাপ। তাহলে এবার বাক স্বাধীনতা, কিছু প্রশ্ন করে ক্লাস শেষ হবে। পড়তে হবে, হ্যাঁ। বিল যখন রাষ্ট্রপতি, অবশ্যই সংসদে ভোটিং হচ্ছে, সংসদ হচ্ছে আগে তারা একমতে আসছে, তারপর রাষ্ট্রপতির কাছে ফাইনালি ইয়ে করছে, পাঠাইছে। ও 74 নাম্বার হচ্ছে গিয়ে আমার, যারা আমার যে সংসদে স্পিকার থাকে, অর্ডার অর্ডার যে বলে স্পিকার, ডেপুটি স্পিকার, এগুলো হচ্ছে এমপিদের মধ্য থেকে নির্বাচিত হয়। ধরো আমার সংসদে 350 এমপি আছে, এদের মধ্য থেকে ভোটাভুটির মাধ্যমে স্পিকার নির্বাচিত হয়। না, ফ্লোর ক্রসিং এর হচ্ছে ঘটনা ঘটে নাই। পুতিন মাথা গুলোলা হবে না। 86 নাম্বার, আচ্ছা। তুমি 86 কই পাইলা? আমি কিন্তু 86 পড়াই নাই। স্পিকার হচ্ছে, উনি কোনো বিপক্ষে বা পক্ষে ওরকম থাকে না, একটা ইয়ে পজিশনে থাকে। উনি জাস্ট হচ্ছে ওনার কাস্টিং ভোটের পাওয়ারটা আছে। হ্যাঁ, আগের মতোই, ডক্টর ইউনুস। আচ্ছা, আমি এবার প্রশ্ন করি। আপত্তি দিলে হচ্ছে গিয়ে তখন তাকে কারেকশন করে করতে হবে, যদি উনি হচ্ছে ওই টাইমলাইনের মধ্যে না হয় তাহলে হচ্ছে ওটা অ্যাপ্রুভড হয়েছে বলে আমরা করে নিব। অর্থবিল 81। ধন্যবাদ শান্তা, থ্যাংক ইউ দিব। এর আগে হচ্ছে আমি কিছু প্রশ্ন করি তোমাদের, তারপর থ্যাংক ইউ দিচ্ছি। টেকনোক্রেট হচ্ছে, ধরো আমার এমপি না এমন মানুষকেও হচ্ছে আমি মন্ত্রী বানাতে পারবো। হ্যাঁ, এমপি হওয়ার জন্য আমরা নর্মালি কি জানি, মন্ত্রী হওয়ার জন্য আমার এমপি হওয়া লাগে, বাট আমার সংবিধানে বলছে যে আমার 1/10 মেম্বারকে আমি টেকনোক্রেট কোটা দিতে পারবো, সে এমপি না হলেও পারবো। আচ্ছা, তাহলে একদম সহজ সহজ জিনিসপত্র জিজ্ঞেস করব যেগুলো পরীক্ষায় আসে। আইনসভা নিয়ে বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? আইনসভা, সরি, কত নম্বর অধ্যায়ে? স্পিকার সহ 5 নম্বরে। 5 নম্বর অধ্যায় এটা। আচ্ছা, ফ্লোর ক্রসিং কত নাম্বার অনুচ্ছেদ? ফ্লোর ক্রসিং। টেকনোক্রেট যে কাউকে নিতে পারে, এখানে পক্ষ বিপক্ষ না, এটা হচ্ছে মন্ত্রীর পছন্দ, প্রধানমন্ত্রীর, উনি যাকে রিক্রুট করতে চাই। তাহলে 70 নাম্বার, গুড। তাহলে আমার সংসদের এক অধিবেশনের সঙ্গে আরেক অধিবেশন, প্রথম যে বৈঠক, এখানের মধ্যে কতদিন আমরা সর্বোচ্চ বিরতি দিতে পারবো? কতদিন? 60 দিন। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আসেই, দেখে বলো না, 90 বলতেছে কয়েকজন। 2 অধিবেশনের মধ্যে সর্বোচ্চ বিরতিকাল কত? 60 দিন, 60 ডেইজ।
কোরাম কত জনে? তাহলে কোরামও 60 জনে। আচ্ছা, কোরাম নিয়ে বলা হয়েছে কত নাম্বার অনুচ্ছেদে? কোরাম নিয়ে বলা হয়েছে কত নাম্বার অনুচ্ছেদে? 75 নাম্বার অনুচ্ছেদে। 75-এ কোরাম, 70-এ ফ্লোর ক্রসিং। কোরাম, ফ্লোর ক্রসিং এগুলো নিয়ে কিন্তু ছেলেপেলে ঘাটাই। হ্যাঁ, 75 হচ্ছে আমার কোরাম। কাস্টিং ভোট, কাস্টিং ভোট বলতে কার ভোটকে বুঝাই? স্পিকারের ভোটকে। স্পিকার, হাই হাই, যে প্রেসিডেন্ট বলছে কে এটা, তার আমি মাইরা বত্তা বানাবো। তামান্না স্পিকার, 5 বার মনে মনে স্পিকার বলো। আমার, আমি রাষ্ট্রপতির কাছে খসড়া বিলটা পাঠাইলাম। ওনার অনুমতি দেওয়ার জন্য আমি ওনাকে কতদিন সময় দিচ্ছি? সর্বোচ্চ 15 দিন সময় দিচ্ছি। 15 দিন, খসড়া বিল পাঠানোর পর 15 দিন সময়। যদি সংশোধনীটা পাঠাই তখন আবার 7 দিন। অর্থ বিল নিয়ে বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? অর্থ বিল, অর্থ বিল নিয়ে বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? অর্থ বিল 81 নাম্বার, ভেরি গুড। আর বাজেট নিয়ে কত নাম্বারে বলা হয়েছে? বাজেট 87 নাম্বারে, গুড। অধ্যাদেশ নিয়ে বলা হয়েছে কত নাম্বার অনুচ্ছেদে? অধ্যাদেশ জারি 93 নাম্বার অনুচ্ছেদে। অধ্যাদেশ জারি করতে পারেন রাষ্ট্রপতি, ভেরি গুড। তাহলে আমাদের কাঙ্ক্ষিত স্লাইড। তাহলে আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।